এই ছেলে এমন ছটফট করছো কেন? আমি কি তোমাকে কিস করেছি নাকি? আরে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন সেটা তো বলেন। আর কে আপনি? আমি তো চিনি না আপনাকে। তোমাকে চিন্তা হবে না। আর আমরা এখানে বিয়ে করতে এসেছি। এখন তোমার আর আমার বিয়ে হবে। পাগল নাকি আপনি? কি সব বলছেন? চেনা নাই জানা নাই অচেনা একটা মেয়েকে বিয়ে করব? অসম্ভব। চিনে কি করবে? আর বিয়ের পরে আস্তে আস্তে চিনে যাবে। আপনি কি মেন্টাল থেকে পালিয়ে আসছেন নাকি? দাঁড়ান, আমি পুলিশে ফোন করি, তারা আপনাকে পৌঁছে দিয়ে আসবে। এই ছেলে নিজেকে বেশি স্মার্ট ভেবো না। আমি যখন বলেছি বিয়ে করব তোমাকে, তার মানে করব। সো বেশি কথা না বলে কবুল বলো। এতক্ষণ কাজী বসে বসে এদের কথা শুনছিল, এবার আর কথা না বলে পারল না। সে একটু ভয়ে ভয়ে বলল, আপনারা কি বিয়ে করবেন নাকি ঝগড়াই করবেন? যদি বিয়ে না করেন তাহলে বলেন, আমি চলে যাব, আমার কাজ আছে। এই কাজে দেখছেন না বর আমার বিয়ে করতে রাজি হচ্ছে না। কোথায় একটু বলবেন কিভাবে রাজি করাবো, তা না করে আজাইরা পেঁচাল পারছেন। আপনি তো জোর করে তুলে এনে বিয়ে করতে চাচ্ছেন। এভাবে কি বিয়ে হয় নাকি? বিয়ে করতে দুজনের সম্মতি লাগে। একদম চুপ। আপনার বকবক শুনতে আসি নাই, তাই কম কথা। বিয়ে পড়ান। কি ছেলে তো রাজি না? হবে রাজি। আপনি আপনার কাজ করুন। আর এই ছেলে কত সময় নষ্ট করছো? আমার হাতে এত সময় নাই। আমি করব না আপনাকে বিয়ে। কি করবেন করে নেন। ঈশ্বর, না এভাবে বলতে হয় না। বিয়ের আগে এসব করলে মানুষ কি বলবে? তার চেয়ে চলো বিয়ে করে নেই, তারপর যা খুশি করো। আপনি অত্যন্ত বাজে প্রকৃতির মেয়ে মানুষ। আমার লজ্জা হচ্ছে আমি কোন সমাজে বাস করি। এই ছেলে এত জ্ঞান দিও না। মেজাজ গরম করতে চাই না, তাই যা বলছি তাই করো। ছেড়ে দিন আমাকে। বেঁধে রেখে কি প্রমাণ করতে চান? আপনি খুব সাহসী। ওরে জ্বালা, এত কথা বলো কেন? তাড়াতাড়ি কবুল বলো। তোমাকে বিয়ে করার সাথে আমার জীবনের অনেক কিছু জড়িয়ে আছে। বলবো না। কি করবেন? এই কাজী, চোখ বন্ধ করেন। এই কথা বলেই ফিয়া আরাফের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আর অবাক বিস্মিত, এ কি হচ্ছে তার সাথে? অচেনা একটা মেয়ে তাকে তুলে এনেছে, তার উপর আবার কিস করতেছে এইভাবে। আরব সরাতে পারছে না, কারণ তার হাত পা বাঁধা চেয়ারের সাথে। ফিয়া ইচ্ছে মতো কামড়ে কিস করতে লাগলো, আর ছটফট করছে ছোটার জন্য। কিন্তু ফিয়া তো ফিয়াই, সে জোর একটা কামড় দিয়ে ছেড়ে দিয়ে বলল, তুমি খুব হট সোনা। তোমাকে তো আরো আদর করতে মন চাচ্ছে। প্লিজ তাড়াতাড়ি কবুল বলো। আরব ঘৃণায় মুখ ফিরিয়ে দিল। ছি, এত খারাপ মেয়ে মানুষ সে জীবনে দেখেনি। বিয়ের আগে কিনা এইসব। আল্লাহ ভালো জানে এই মেয়ের চরিত্র কেমন। ফিয়া এবার আরবকে ভয় দেখাতে তার প্যান্টের চেনে হাত দিতে গেলেই আরব তাড়াতাড়ি করে বলল, প্লিজ এসব নোংরামি করবেন না। মুসলিম ধর্মের বিয়ের আগে মেলামেশা জায়েজ নাই। ওকে সোনা, তাহলে কবুল বলো। ঘরে হালকা আলো, দরজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন গার্ডের চোখে কড়া হুঁশিয়ারি, যেন পালানোর কোনো রাস্তা নেই। মাঝখানে বাঁধা অবস্থায় বসে আছে আরাফ। ছেলেটার চোখে আতঙ্ক, মুখে ঘৃণা আর রাগ মেশানো অপমান। আর সামনে দাঁড়িয়ে ফিয়া রাগী জেদি এমন দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সবকিছু ঠিক আগেই ঠিক করে রেখেছে। কাজী এবার গলা খাকারি দিয়ে বলল, তাহলে বিয়ে পড়ায়? হ্যাঁ শুরু করেন। ছেলে রাজি করানো হয়ে গেছে। আমি রাজি না। বিয়ে করব না আমি। আপনি যা খুশি করেন। আমি কাউকে চিনি না, আপনাকেও না। এভাবে জোর করে। সোনা, এখনো কথা বাড়াইছো? যে যার মতন পরিবেশ বুঝে কথা বলে। আমি কিন্তু খুব ভদ্রভাবে ম্যানেজ করেছি। কবুল বললেই সব শেষ। আল্লাহর নামে বলছি, আপনাকে বিয়ে করে আমি মানব না কিছুই। বের হলেই পাবেন না আমাকে। বের হলে? খুব সাহসী কথা বলছো দেখছি। বের হওয়া এত সহজ না সোনা। আর আমি তোমাকে ছেড়ে দিতে আসিনি। তোমাকে ছাড়া আমার কত কিছু ভেস্তে যাবে তুমি জানোই না। তাহলে শুরু করি। শুরু করেন। ছেলে কবুল বলবে। আরাফ চৌধুরী, আপনাকে আমি ফিহা সুলতানার সাথে বিয়ে দিচ্ছি। আপনি কি কবুল করেন? আরব মুখ ফিরিয়ে নিল। রাগে অপমানে ঘৃণায় চোখ লাল। হাত পা বাঁধা না থাকলে হয়তো এই মুহূর্তে দরজা ভেঙে পালাতো সে। কাজী আবার বলল, কবুল বলেন বাবা।
সোনা, কবুল না বললে আমি কিন্তু আবার তোমার প্যান্টের চেনে হাত দিব। আর এবার শপথ করে বলছি, ছাড়বো না। কবুল করলাম। এই শব্দটা তার গলা থেকে বের হলো না, বরং ছিঁড়ে নাও হলো, ঠিক যেন তাকে নিজের ইচ্ছে নয়। জোরে সামনে মাথা নত করতে হলো। ফিয়া হাসলো এক ধরনের সন্তুষ্টি নিয়ে। কাজী দ্বিতীয়বার বললেন, আপনি কি কবুল করেন? কবুল করি। আপনি কি কবুল করেন? কবুল করি। কিন্তু এই কবুল তিনবারে যে অভিশাপ সে অনুভব করলো বুকের ভেতর জমাট দুঃস্বপ্নের মতো। ফিয়া সামনে দাঁড়িয়ে মনে মনে বলল, তুমি পালাতে পারবে না আরাফ। তোমাকে আমি অনেক কষ্টে পেয়েছি। আমার হিসাব শেষ না হওয়া পর্যন্ত তুমি কোথাও যাচ্ছ না। একবারই শুধু বের হতে পারলে এই মেয়েটা জীবনেও খুঁজে পাবো না। এই বিয়ে আমি কখনোই মানব না। দুজনের চোখে দুটো আলাদা জেদ, একজনের জেদ ধরে রাখার আর অন্যজনের জেদ পালানোর। এখান থেকে শুরু হচ্ছে তাদের আগুন ঠান্ডার খেলা। বিয়ে পড়া শেষ হতেই আরফ দাঁত চেপে উঠে পড়ল। হাত পায়ে বাঁধা দড়ি খোলা হয়েছিল মাত্র কয়েক মিনিট আগে। সুযোগ পেয়ে দরজার দিকে এগিয়ে গেল সে, যেন জীবনে আর কখনো এই জায়গার মুখ না দেখে। আর তখনই ফিয়ার ঠান্ডা স্থির গলা পেছন থেকে ভেসে এলো। কই যাও সোনা? বউ রেখে এভাবে চলে যাচ্ছ? আরব দাঁড়িয়ে গেল, যেন পেছন থেকে কেউ তার কাঁধ চেপে ধরেছে। ঘুরে তাকাতেই দেখল ফিয়া তার হাত বুকের সামনে গুটিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে সেই একই জেদ, সেই একই অধিকার বোধ। আরব গলা শক্ত করে বলল, আমি কোনো বউ রেখে যাচ্ছি না, কারণ আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আপনার জোর করে বলাতে কিছু হয় না। আমার জীবনে কেউ এভাবে ঢুকে যেতে পারে না। ফিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। প্রতিটা পা ফেলার শব্দ যেন চারপাশের নীরবতা ভেঙে দিচ্ছিল। চোখের রহস্য আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। মানো বা না মানো, আমি তো তোমার বউ হয়েই গেছি। আর তোমার না বলায় কি আসে যায়? বিয়ে হয়ে গেছে, এখন মানতেই হবে। আপনি হয়তো ভাবছেন আমি খুব ভয় পাই আপনাকে। একবার বাইরে বের হতে পারলেই। বাইরে বের হবে তুমি আমাকে ছেড়ে? সোনা, তুমি আসলেই ভাবো পালাতে পারবা? আমি কাউকে জোর করে বিয়ে করিনি কখনো, আর কেউ আমাকে জোর করতে পারে না। তাই বারবার বলছি, আমি এই বিয়ে মানি না। ফিয়া সামনে এসে তার শার্টের কলারটা ধরে একটু টেনে নিয়ে বলল, মানতে হবে সোনা, উপায় নাই তোমার। যেদিন বুঝবে কেন তোমাকে জোর করে বিয়ে করেছি, সেদিন হয়তো আমাকেই খুঁজে বেড়াবে। আর আপনি যেদিন বুঝবেন জোর কাকে বলে, পালানো কাকে বলে, সেদিন আফসোস করবেন এই কাণ্ডের জন্য। চলো সোনা, বউকে বাড়ি নিয়ে যাওয়ার পালা এবার। পালিয়ে লাভ হবে না, কারণ তুমি আমার। আরফ দরজার দিকে তাকালো আর বাইরে অন্ধকারের দিকে, আর মনে মনে ভাবল, একবার শুধু সুযোগ পেলেই এই মেয়ের হাত থেকে পৃথিবীর এক প্রান্তে পালিয়ে যাব। তুমি পালাতে চাইলেই কি পালানো যায়? তোমাকে ধরে রাখতে আমি কি সব করেছি তুমি জানোই না আরাফ। ঘর থেকে বেরিয়ে আসতে রাতের ঠান্ডা হাওয়া আরাফের মুখে লাগলো। মনে হলো এইটুকুই যেন তার মুক্তির স্বাদ। সে দ্রুত এগিয়ে যেতে লাগলো বাইরের দিকে, কিন্তু ফিয়া ঠিক পেছনেই। হঠাৎ ফিয়া গলা নরম করে বলল, চলো সোনা, আমাদের বাড়ি যাব। কখনো না, আমি আমার নিজের বাড়িতে যাব, আপনার সাথে কোথাও না। তুমি প্রচুর জেদ করো সোনা, কিন্তু একটা জিনিস জানো না, এই ফিহা কারো কথার ধারে না। কিন্তু তুমি তো আমার সোনা বর, তোমার কথাটা শুনবো। চলো, তোমার বাড়িতেই যাব আমরা। আপনি আমার বাড়িতে যাবেন মানে কি? আমি কাউকে নিয়ে বাড়িতে ঢুকাবো না, আপনাকে তো কোনোভাবেই না। বউ হই আমি তোমার, তোমার বাড়িতে যাওয়াটা তো আমারই অধিকার। বউ মানি না আমি, বুঝছেন? আর আমার পরিবার তো আরো বেশি মানবে না আপনাকে। তোমার পরিবার মানবে কি মানবে না সেটা দেখার দায়িত্ব আমার। তুমি শুধু চলো, বাকি সব আমি সামলাবো। না, আমি কাউকে বাড়ি নিয়ে যাই না। আমার আব্বু আম্মা, আমার পরিবার, এইসব তারা একদমই। সোনা, ভয় করছে নাকি নিজের বউকে লুকিয়ে রাখতে চাইছো? লুকানোর প্রশ্নই নেই, স্বীকার করছি না বলছি, তাও বুঝতে পারছেন না। আজ বিয়ে হয়েছে আর আজই তোমার বাড়িতে যাব।
তুমি রাজি না হলে জোর করেই নিয়ে যাব, ঠিক যেমন বিয়েতে করলাম। আরব চুপ হয়ে গেল মুহূর্তেই। এবার চোখ তুলে বাইরের দিকে আরেকবার ফিয়ার দিকে তাকালো। বাড়ি নিয়ে গেলে যে কি হবে সেটা তো কল্পনাতেই নাই। ফিয়া আবার বলল, চলো শোনা, সময় নষ্ট করো না। তোমার মা আমাকে দেখলে খুশি হয়ে যাবে এই এমন বউ পেয়ে। আমি পারবো না, আপনাকে নিয়ে গেলে বাসায় ঝড় উঠবে, আমার পরিবার আপনাকে মানবে না, আমাকে তো আরো মারধর করবে। ঠিক আছে, মেনে না নিক, কিন্তু তুমি আমার আর আমি তোমার, তাই তোমার বাড়িতে এই প্রথম পা ফেলবো আমি। দুজনের চোখে দুই রকম আগুন, একজনের ভয় আরেকজনের বেপরোয়া অধিকার। ফিয়ার চোখে পাতা ফেলে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর হঠাৎ কাছে এসে আরফের মুখ জোরে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে একটা চুমু এঁকে দিল। তাড়াতাড়ি চলো শোনা, বেশি দেরি করলে এখানেই বাসর শুরু করে দিব বলে দিলাম। এ কি বলেন, লোকজন দেখবে। দেখুক, এখন তুমি আমার স্বামী, এটা লুকানোর কিছুই নেই। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি, কিন্তু এসব করবেন না আর। এই সবই তো বউরা করে স্বামীর সাথে, তুমি বুঝবে আস্তে আস্তে। গাড়িতে বসতেই আরফ কোনায় গুটিসুটি মেরে বসলো, জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে, যেন পৃথিবীর শেষ আলোটা খুঁজছে। ফিয়া আস্তে আস্তে তার দিকে ঝুঁকলো। হঠাৎ আরফ টের পেল ফিয়ার আঙ্গুল তার চিবুকে, তারপর ফিয়ার ঠোঁট আবার ছুঁয়ে গেল তার ঠোঁট। একটা মৃদু টান টান উত্তেজনাময় চুমো। ভয় পাচ্ছ নাকি সোনা? আপনার মতো বেহায়া মেয়ে মানুষ জীবনে দেখিনি। স্বামীকে আদর করলে কেউ বেহায়া হয়ে যায় না সোনা, বরং এটা অধিকার। এবার সে আরেকটু দুষ্টামি করলো, তার ঠোঁট আলতো করে ছুঁয়ে গেল আরফের গলার পাশে। একটা উষ্ণ শিহরণ ধরনো স্পর্শ। আরফ কেঁপে উঠল। প্লিজ এসব করবেন না, আমি মুসলিম মানুষ, বিয়ের পর এসব ঠিক আছে, কিন্তু এভাবে এই পরিস্থিতিতে। এভাবেই ভালো লাগে, তোমাকে জ্বালাতে মজাই তো। আর একটু ঝুঁকে তার বুকের উপর মাথা রেখে আস্তে চাপ দিল। আরফ রাগে কেঁপে উঠল। আল্লাহ আপনাকে কি দিয়ে বানাইছে? তোমার বাপ আচরের হাড় দিয়ে সোনা। গাড়ির পুরো রাস্তা ফিয়ার দুষ্টামি, চুমু, গলায় মুখ ডুবিয়ে দেওয়া আর আরফের রাগে কি নাই কাপা সব মিলিয়ে এক এলোমেলো উত্তেজনাময় যাত্রা। আরফ জানালা ধরে বসেছিল, মনে মনে শুধু একটাই কথা, এই মেয়ে যদি আমার বাড়িতে ঢুকে পড়ে, আজ বাসায় আসলেই ঝড় উঠবে। ঝড় উঠুক, তাতে আমার কিছু যায় আসে না, আমার সোনা বরকে আমি নিয়ে যাচ্ছি। গাড়ি থামতেই আরাফের বুকের ধরফর যেন দ্বিগুণ হয়ে গেল। নিজের বাড়িটা সামনে দাঁড়িয়ে আছে সে, কিন্তু আজ সেটা আশ্রয় না, যেন ভয়ঙ্কর এক ফাঁদ। গাড়ি থেকে নামা মাত্রই আরাফ দাঁড়িয়ে রইল জমে থাকা ভয়ে, মুখ শুকনো, চোখে আতঙ্ক। ফিয়া গাড়ির দরজা ধপ করে বন্ধ করে হাসি মুখে বলল, আরে সোনা, ফিহার হাজবেন্ড হয়ে তুমি ভয় পাচ্ছ? এটা কিন্তু মোটেও মানায় না তোমাকে। আপনি তো বুঝতেই পারছেন না এখন কি হবে, এরা কাউকে গ্রহণ করে না, আর আপনাকে তো। ফিয়া এগিয়ে এসে তার হাতটা ধরে ফেলল, জোরে নয়, খুব আত্মবিশ্বাস নিয়ে। কিছুই হবে না, তুমি আছো, আমি আছি, বাকি যারা কিছু বলবে তাদের উত্তরও আমি দিব। চলো। আর কিছু বলতে গিয়েও থেমে গেল, মুখে আতঙ্ক, চোখে প্রশ্ন, কিন্তু ফিয়ার হাতে টানে যেন পা চলতে বাধ্য হলো। দুজন একসাথে বাড়ির দোরগোড়ায় উঠতে ভেতর থেকে আরাফের মা বেরিয়ে এলেন, চোখে বিস্ময়, মুখে বিরক্তি, তাৎক্ষণিক সন্দেহ। আরাফ, এই মেয়েটাকে, একে তুমি নিয়ে এসেছো কেন? আরাফ মুখ নিচু করলো, কথা আটকে গেল, কিন্তু ফিয়া হাত শক্ত করে ধরে এগিয়ে গিয়ে সরাসরি বলল, আমি নতুন বউ, এই আরাফকে বিয়ে করেছি। ঘরের ভেতর যেন বিস্ফোরণ হলো, মুহূর্তে সবে বেরিয়ে এলো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ফিহার দিকে। আরাফের মা তীব্র কণ্ঠে বলেন, বিয়ে? আরাফ এটা কি বলছে, সত্যি? আম্মা, ব্যাপারটা মানে। হ্যাঁ সত্যি, আমি আরাফের স্ত্রী, এখন থেকে এই বাড়ির বউ। সবাই স্তব্ধ, এক শব্দও নেই কারো মুখে, শুধু আরাফ মনে মনে বলছে, এবার তো সত্যি ঝড় শুরু হলো। ঝড় তো উঠবেই, কিন্তু আমি থামবো না। ঘরে টান টান উত্তেজনা। দরজায় দাঁড়িয়ে থাকা ফিয়ার চোখে এক ফোঁটাও ভয় নেই, বরং অদ্ভুত এক কঠোরতা।
আরব পাশে দাঁড়িয়ে কাপা কাপা গলায় বোঝাতে চাইছে, কিন্তু কেউ শুনছে না। আরব বাবার দিকে তাকিয়ে, বাবা, বিশ্বাস করেন আমি ওনাকে চিনি না, উনি জোর করে আমাকে বিয়ে করছে। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ, তারপর চপাত। আরবের মুখ ঘুরে গেল এক পাশে, তার গাল লাল হয়ে উঠল। তুই জানিস না আমাদের বাড়িতে এসব প্রেম প্রীতি চলে না। আমি এসব কখনো পছন্দ করিনি। তুই এর সীমা ছাড়িয়ে ফেলি আরফ। আমি সত্যি বলছি, আমি থাম, একটা ছেলে ভুল করতে পারে, কিন্তু একটা মেয়ে জোর করে বিয়ে করে এই গল্প কেউ বিশ্বাস করবেই? এমন ভাবিস কেন? আজ থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, এখনই বেরিয়ে যা। আরব স্তব্ধ, শ্বাসটা বুকে আটকে আসে। ঠিক তখনই ফিয়া এক পা এগিয়ে এলো। কেউ কোথাও যাবে না, এক পাও নড়বো না আমি। সবাই অবাক হয়ে ফিয়ার দিকে তাকায়। এতক্ষণ যে মেয়েটাকে নরম ভেবেছিল সবাই ভুল ছিল। ফিয়া দৃঢ় গলায় বলে, বিয়ে হয়েছে সেটা আমার অধিকার। আর একটা কথা শুনে রাখুন, আমাকে অপমান করার চেষ্টা করলে বা এইভাবে কাউকে বাসা থেকে বের করতে চাইলে আমি পুলিশে জানাতে বাধ্য হব। ঘরে যেন ঝড় নেমে আসে। আরব সহ সবাই হতবাক। এই মেয়েটা এত শক্ত। তুমি পুলিশ ডাকবে আমাদের বাড়িতে? আইন সবার জন্য সমান, আমি ভয় পাই না। কেউ ভাবেন মেয়েরা সব সময় চুপ থাকে, তাহলে ভুল করছেন। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। আরব প্রথমবার ফিয়ার দিকে তাকায়, যেন মেয়েটাকে সে নতুন ভাবে চিনল। ফিয়া এতক্ষণ চুপ ছিল, কিন্তু এবার সে একদম এগিয়ে গিয়ে আরফের হাত চেপে ধরে টান দিল। চলো, তোমার ঘর কোনটা? কোনটা মানে? আমি বলেছি তোমার ঘর কোনটা দেখাও, এত কথা বলতে হবে না। চুপচাপ বাধ্য ছাত্রের মতো আরব সামনে এগোলো। ঘরের সামনে গিয়ে থামতেই ফিয়া তার হাত টেনে নিয়ে দরজা ঠাস করে বন্ধ করে দিল ভেতর থেকে। বহিরাঘাতে ঘরে তীব্র নীরবতা। বাইরে বাদ ভাঙ্গা ঝড়। আশরাফ চৌধুরী চোখ লাল, রাগে কাঁপছে তার চোয়াল। দেখলে দেখলে তোমার ছেলের শিক্ষা? একটা বেয়াদব ছেলে বিয়ে করে এনেছে, তার থেকেও বড় বেয়াদব। আমি কখনোই মানব না এই বিয়ে। কিন্তু আরাফ তো আগে বলল সে মেয়েটাকে চেনে না, জোর করে বিয়ে। এইটা কি সত্যি হতে পারে? ওর নাটকে বিশ্বাস করো তুমি? বিয়ে করে বাড়িতে এনে এখন গল্প শোনাচ্ছে চিনে না। এরকম আজগবি মিথ্যা আমি মানি না। ছেলে যে যা খুশি করলে তার বাপ মা বিশ্বাস করবে, এই সাহস ওদের কে দিল? মায়ের মুখ পড়ে গেল। মনে মনে যেন ভয়, লজ্জা, অপমান সব মিলিয়ে ঝড় বয়ে যাচ্ছে। আর বাবার রোষ যেন থামার নাম নেই। আশরাফ আবার গর্জে ওঠেন, ও ঘরে ঢুকেছে ঠিক আছে, কিন্তু এই বিয়ে আমি মানব না। শালীনতা, নিয়ম এসব ওদের কাছে মূল্যহীন। আপনি কি করলেন? আমার বাবার সাথে এমন কথা কেউ বলে না। আপনি পুরো বাড়িটাকে মাথায় তুলেছেন। তো কি করতাম? বিয়ে করেছো মানলে তো এই ঝামেলা হতো না সোনা। তুমি নিজেই গোল বাঁধিয়ে রেখেছো। আপনার মতো মেয়েকে কেউ মানবে না। আপনি একদম অসভ্য মেয়ে মানুষ। ফিয়ার মুখে এক মুহূর্তের জন্য দুষ্টু হাসি খেলে গেল। হঠাৎ সে এগিয়ে এসে আরফের গলা দুহাতে জড়িয়ে ফেল। সোনা, এত রাগও কেন? এসো একটু আদর করে দিই, তাহলে বিয়ের ফিলটা ঠিকই অনুভব করতে পারবে। কথা শেষ হতেই সে কাছে নেমে এলো। ধীরে ধীরে ঠোঁট ছুঁয়ে দিল আরফের ঠোঁটে। আরফ যেন শোকের মতো পিছিয়ে গেল, হাত দিয়ে ঠেকিয়ে সরিয়ে দিল ফিয়াকে। একদম কাছে আসবেন না, শুনছেন? আমি মানি না এই বিয়ে, বুঝেছেন? আরব তাকে সরিয়ে দেওয়া মাত্রই ফিয়ার চোখ দুটো রাগে জলজল করে উঠল। সে হঠাৎ সামনে এসে আরফের ঠোঁটে হালকা একটা কামড় বসিয়ে দিল। আমাকে না মেনে উপায় নাই সোনা, বেশি বাড়াবাড়ি করবে না, না হয় তোমাকেই সামলাতে আমার বেশি সময় লাগবে না। তারপর কোনো সুযোগ না দিয়ে সে আবার ঝুঁকে এসে আরফের ঠোঁটে একটা গভীর কিস এঁকে দিল। ঠোঁট থেকে গলা পর্যন্ত ছুঁয়ে নিল দ্রুত, অভিমানী আগ্রাসনে। তারপর হাঁটতে হাঁটতে বাথরুমের দিকে যাই। দরজার কাছে এসে পেছনে তাকিয়ে একটা দুষ্টু হাসি দিল। ফ্রেশ হয়ে আসছি সোনা, কোথাও যেও না। দরজা বন্ধ হওয়ার শব্দ। ফিয়া ভেতরে যাওয়ার সাথে সাথেই আরব চুলে হাত বুলিয়ে বিরক্তিতে ফুঁসতে লাগলো। আল্লাহ, এ কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি?
এ তো সারাদিন শুধু কিস করতে থাকে, মানুষের কি একটু লজ্জা থাকে না? তার গাল এখনো লাল, রাগে নাকি ফিয়ার কিসে সে নিজেও বুঝতে পারছে না। ঘরের ভেতর এক অদ্ভুত উত্তেজনা, আর পুরো বাড়ি কাঁপছে অস্বস্তিতে। ফিয়া ওয়াশরুম থেকে আরবকে চিৎকার করে বলল, জান, পরার তো কিছুই নেই, তোমার একটা ট্রাউজার টি শার্ট দাও। নাউজুবিল্লাহ, আমাদের বাড়ির মেয়েরা এসব পরে না। এত কথা বলো কেন? তাহলে কি আমি পোশাক ছাড়াই বের হব? তুমি যদি বলো তাহলে তাই বের হই। কি বলো সোনা? আল্লাহ রহম করো, দাঁড়ান দিচ্ছি। এমন করবেন না। ভয় পাবার কিছুই নেই, আমাকে মানলেই সব ঠিক হবে, আর তুমিও আর কষ্ট পাবে না। এ কোন মেয়ের পাল্লায় পড়লাম? লজ্জা শরম কিছুই নাই, সারা দিন শুধু ব্ল্যাকমেইল করে। সোনা, বউ হয়ে যাওয়ার সঙ্গে আদরও পেতে হবে, পালানোর কোনো উপায় নেই। সোনা চলো, ক্ষুধা পেয়েছে, খেয়ে আসি। এই ড্রেস পরে বাইরে যাবেন, বাবা দেখলে রাগ করবে। তো কি হয়েছে? এই ড্রেস তুমি কি ভয় পাচ্ছ সোনা? প্লিজ এমন বলবেন না, বাবা দেখলে খুব রাগ করবে। আমার কিছু যায় আসে না সোনা, চলো, ক্ষুধা পেয়েছে। দুজন বের হওয়ার সময় আরফের বাবা আর চোখে দেখে ফিয়ার ড্রেস। আশরাফ চৌধুরী রেগে চিৎকার করে বলল, কি? এই কি অবস্থা? আমার ছেলের বউ এমন ড্রেস পরে বাইরে যেতে পারে? বাবা আমি বলেছি, কিন্তু উনি জোর করে। শ্বশুর মশাই, রাগ কেন করছেন? আমার আর কোনো ড্রেস নাই, তাই এটা পরেছি। আশরাফ চৌধুরী কপালে ভাঁজ ফেলে আরফের দিকে চোখ সরিয়ে বলেন, তোমার মায়ের শাড়ি নিয়ে দাও, তাও যেন এই পোশাকে বাইরে না আসে। বাবা ঠিক আছে। শোনা, ভয় পাওয়ার কিছুই নেই, শাড়ি পরলেই সব ঠিক হয়ে যাবে। নাও, এটাই সবচেয়ে সুন্দর শাড়ি, বাইরে বের হওয়ার আগে পরে নিও। শোনা, এখন এই শাড়ি পরে যাব, আর সবাইকে দেখিয়ে দেই আমি তোমার বউ। এ কোন মেয়ের পাল্লায় পড়লাম? সারাদিন শুধু ঝগড়ার কিস, এখন শাড়ি নিয়ে মাতামাতি। ফিয়া শাড়ি পরে আরফের সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে বলল, জান দেখো, আমাকে হট লাগছে না? কি সব ভাষা বলছেন? ভালো মেয়েরা এসব ভাষা উচ্চারণ করে না। তোমার সামনে সব বলতে পারি জান, কারণ তুমি আমার জান। ভুলে যান কেন আমি মানি না আপনাকে? মানতে হবে না সোনা, শুধু একটু আদর করে দে। কথা শেষ হতেই ফিয়া ধীরে ধীরে আরফের ঠোঁটে ঠোঁট রেখে কিস করতে লাগলো। আর অবাক হয়ে চোখ বড় করে দেখছে, কিছু বলতে পারছে না, শুধু রক্তচাপ বেড়ে যাচ্ছে। ফিয়া কিস থামিয়ে একটুখানি বিরতি নিয়ে বলল, শোনো, তুমি পালাতে পারবে না, আমি চাই এই বউ হওয়ার ফিলটা পুরোপুরি অনুভব করি। আরফ কিছু বলতে চাইছিল, কিন্তু ফিয়ার হাত আর ধোঁয়াশা চোখের সামনে, সে সরতে পারছে না। ফিয়া আবার ধীরে ধীরে আরফের গলার পাশে ঠোঁট রাখলো, চুমু দিয়ে বলল, দেখলে, এইভাবেই তোমার বউ তোমাকে আদর করে। একদম কাছে আসবেন না, আমি মানি না এই বিয়ে। শোনা, আমি চাই তুমি জানো, এই বউ এখন শুধু তোমার। আল্লাহ রক্ষা করো, সারাদিন শুধু আদর কিস আর ঝগড়া। এবার একটু আরাম করো, বাসর শুরু করি, তোমাকে দেখিয়ে দেব আমি কেমন বউ। আল্লাহ, আমার ভাগ্য। সোনা, পালানোর কোনো উপায় নেই, তুমি এখন আমার। ফিয়া আরবকে টেনে নিচে নামালো। দুজন ধীরে ধীরে খাওয়ার টেবিলের দিকে এগোলো। আরব মনে মনে বলছে, সারাদিন কিস আর ঝগড়া, এবার খাওয়ার জন্য কি ধকল। আরব ভয় পেয়ে বাবা মায়ের দিকে তাকাতে লাগলো। শোনো, বউকে খাওয়াতে হলে নিজে ইনকাম করে খাওয়াও, আমি খাওয়াতে পারবো না। আরে, আপনি তো খুব কিপটা, আমার মতো একটা মেয়েকে খাওয়াতে চাচ্ছেন না, হার কিপটা। বাবা, ওর কথায় কিছু মনে করবেন না। দেখছো না মেয়েটা কত সরল, তোমার মতো ছেলেকে সামলাতে পারবে। আমি তো কিছু বলছি না, এই বউ আমার ছেলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। শোনা, দেখছো না বাবা রেগে গেল, এবার তোমার আমাকে ইনকাম করে খাওয়াতে হবে। এত ঝামেলার পরে এখন আবার খাওয়ানোর চাপ। চলো এখন তো খাই, খেতে দেরি করলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। আল্লাহ, আমার ভাগ্য, এই বউ আমার উপর এত ক্ষমতা প্রয়োগ করছে, অথচ আমি কিছুই করতে পারছি না। শোনা, মনে রেখো, তুমি এখন শুধু আমার, আর আমি তোমাকে শিখতে হবে কিভাবে বউ খাওয়ায়। রাতে ঘুমের সময় ঘরের আলো হালকা। ফিয়া আরবের দিকে ধীরে এগিয়ে এলো। আরব চোখ ফাঁকি দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ভয় হচ্ছে আজ তার পালানোর কোনো উপায় নেই। শোনা, আজ তো আমাদের বাসর,
একটু আদর করো। কিছুতেই না, আমি মানি না আপনাকে। দূরে থাকবেন, বুঝলেন? এসব শুনতে চাই না সোনা, আমার আদর চাই। আরবকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। আরব বিস্মিত হয়ে বিছানায় লুটিয়ে পড়ল। চোখ বড়, লজ্জা আর রাগের মিশ্রণ। কিন্তু ফিয়া একেবারেই থেমে নেই। ফিয়া ধীরে ধীরে আরবের গলায় হাত রেখে মুখ ভিজিয়ে কিস করতে লাগলো। আরব চুপচাপ, কিছু বলতে পারছে না। সোনা, বুঝলে, বউ যখন আদর করতে চায় পালানোর কোনো উপায় থাকে না। আল্লাহ, কোথায় গেল আমার স্বাধীনতা? ফিয়া আবার আরবকে কাছে টেনে নিল। আরবের চোখে লজ্জা, কিন্তু ফিয়ার চোখে হাসি। রাতের অন্ধকারে তাদের মাঝে শুধুই আদর আর রোমাঞ্চের বাতাবরণ। সোনা, একটু আদর করো, আজকের রাতটা স্মরণীয় করে রাখি আমরা। আরব শুধু মাথা নিচু করে ভাবছে কিভাবে এই বইয়ের পাল্লা থেকে বের হবে। কিন্তু ফিয়া একেবারেই থামছে না। তার আদর, চুমু আর রাগের মিশ্রণে রাতটা আরো রোমান্টিক হয়ে উঠল। রাতের অন্ধকার, ঘরের হালকা আলো, শুধু ওরা দুজন। ফিয়া ধীরে ধীরে শাড়ি খুলতে শুরু করলো। আরব চোখ বুজে হাত ধরে বলল, আল্লাহ, একটু তো লজ্জা রাখুন। সোনা, তুমি ছাড়া আমার এই সৌন্দর্য কে দেখবে? একটু তাকাও আমার দিকে। আরব চোখ খুলে ফিয়ার দিকে তাকালো। হঠাৎ মনে হলো হৃদয় ধক ধক বেড়েছে। ফিয়া এত সুন্দর, এত সাহসী, আর শাড়ি খুলে সে তার সৌন্দর্য প্রকাশ করছে। আর পাগল হয়ে গেল, চোখ বড়, নিঃশ্বাস আটকে। তার মনে একবারের জন্য ভেবেছিল না এমন দৃশ্য তার সামনে আসবে। সোনা, দেখছো না, সবই তোমার জন্য। এখন পালানোর উপায় নেই, আমার কাছে আসো। আল্লাহ, এসব কি হচ্ছে? ফিয়ার হাসি, চোখে ঝিলিক আর শরীরের আভা সব মিলিয়ে আরবকে সম্পূর্ণ হতবাক করে দিয়েছে। ফিয়া ধীরে ধীরে তার সামনে এগিয়ে আসে, সৌন্দর্য আর সাহসের মিশ্রণে। আরবের লজ্জা আর উত্তেজনা বেড়ে যায়। ফিয়া ধীরে ধীরে আরবের ঠোঁটে কিস করতে লাগলো। আরব বাধা দিতে পারছে না। ফিয়া আরবের হাত তার শরীরে রাখলো। আরবের হাত কেঁপে উঠল। আস্তে আস্তে ফিয়ার শরীরে তার হাত বিচরণ করতে লাগলো। ফিয়া কেঁপে ওঠে, আরবের ঠোঁট কামড়ে ধরলো। আরব উন্মাদের মতো হয়ে গেল। সে ফিয়ার গলায় মুখ ডুবিয়ে কিস করতে লাগলো, ফিয়ার শরীরে চাপ দিতে লাগলো। তারপর কিছুক্ষণের মধ্যে দুটি শরীর এক হয়ে গেল। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। আরব চোখ খুলে দেখলো ফিয়া তার গলায় হাত রেখে গভীর ঘুমিয়ে ডুবে আছে। আরব ধীরে ধীরে চারপাশে তাকালো। হঠাৎ তার চোখ বড় হয়ে গেল। দুজনের পোশাক নেই। মুহূর্তে তার মনে ভেসে উঠল রাতের ঘটনাগুলো। তারা ঘনিষ্ঠ হয়েছে, সে আরবকে কিস করেছে, আদর করেছে, তারা একসঙ্গে শুয়েছে। সিসি, আমি এই মেয়ের সাথে ঘনিষ্ঠ হলাম কিভাবে? উনি তো আমাকে জোর করে বিয়ে করেছে। আমি তো উনাকে চিনি না ভালো করে, কিভাবে পারলাম উনার সৌন্দর্য দেখে হারিয়ে যেতে? আরব হাত দিয়ে মুখ ঢেকে নিঃশ্বাস নিয়েছে। লজ্জা, হতাশা আর অবিশ্বাস সব একসাথে। মনে হচ্ছে রাতে সব ঘটনার পরও তার নিয়ন্ত্রণ হাতছাড়া। ফিয়া গভীর ঘুমে। আরব চোখে চোখ রাখে, মনে মনে ভাবছে, কখনো ভাবিনি সে এই মেয়ের সৌন্দর্য আর সাহস তাকে এমন অবস্থায় ফেলে দেবে। রাতের ঘটনা তাকে পুরোপুরি বিভ্রান্ত করেছে। আর ফিয়ার সাহস ও সৌন্দর্য তার মনকে আরো শক্ত করে ধরে রেখেছে। আরব উঠতে নিলে ফিয়া হঠাৎ তার দিকে ধীরে এগিয়ে এসে হাত দিয়ে তাকে টেনে নিয়ে বলল, সোনা, আর একটু ঘুমাও, রাতে তো তুমি আমাকে খুব জ্বালিয়েছো। ছাড়ুন, আমি ওয়াশরুমে যাব। সোনা, একটু আদর করো, তোমার আদর পেতে আমি মরিয়া হয়ে যাচ্ছি। আরব চুপচাপ, লজ্জা আর দ্বিধায় মাথা নিচু করে বলল, প্লিজ ছাড়ুন, রাতে সব ভুল করে হয়ে গেছে। ফিয়ার চোখে আগুন জ্বলে উঠল। সে রাগে ঠোঁট কামড় দিয়ে বলল, আমার ভালোবাসাকে ভুল বলছো? তোমার কি করা উচিত জানো? আরব স্তব্ধ। ফিয়া আবার ধীরে তার ঠোঁটে ঠোঁট রাখলো। আরব চুপচাপ, কিছু বলতে পারছে না। ফিয়া এবার আরবকে পুরো ঘনিষ্ঠভাবে জড়িয়ে নিল। ঠোঁটে চুমু, বুকে আদর আর হাতে নরম স্পর্শ সব মিলে আরবকে নতুন এক অনুভূতির মধ্যে ফেলে দিল। আরব মনে মনে বলল, আল্লাহ, এই মেয়ের প্রতি আমি এতটা দুর্বল হয়ে গেলাম, অথচ ও আমাকে জোর করে বিয়ে করেছে। ফিয়া ধীরে ধীরে আরবকে নিজের দিকে টেনে নিল। তারা দুজন আবার ঘনিষ্ঠ হয়ে গেল। আরব না চাইতো আবারও ফিয়ার মাঝে ডুব দিতে হলো। তার খারাপ লাগছে না, বরং আলাদা শান্তি অনুভব করছে সে। সকালের সূর্যের আলো ঘরে ঢুকতেই লাগলো। নাস্তার টেবিলে সবাই বসে আছে।
আরব চুপচাপ লজ্জা আর আগের রাতের স্মৃতি নিয়ে বসে আছে। তোমাকে না বলেছি নিজে ইনকাম করে বউকে খাওয়াবে, আমি খাওয়াতে পারবো না। বাবা আমি ইন্টারভিউ দিতে যাব। এত রাগ করো কেন? নতুন বউ কি ভাববে? যা ভাবার ভাবুক, তাতে কিছু আসে না। আরব হালকা মাথা নিচু করে চুপচাপ মনে মনে ভাবছে নতুন বউকে খাওয়ানো, আদর আর আগের রাতের সব ঘটনা সব মিলিয়ে তার জন্য এক ধরনের চাপ হয়ে উঠেছে। এত চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। তুমি যেখানে আমি সেখানে। আল্লাহ, এই বউ আমাকে পুরোপুরি ঘিরে ফেলেছে। দিনের বেলায়ও পালানোর কোনো উপায় নেই। চলো সোনা, আগে খেয়ে নাও, তারপর ইন্টারভিউ। নাস্তা সেরে আরব চুপচাপ নিজের রুমের দিকে হাঁটলো। মাথার ভেতর হাজারটা চিন্তা, বাবার রাগ, ফিয়ার বেপরোয়া আচরণ আর আগের রাতের ঘনিষ্ঠতা সবই তাকে অস্থির করে রেখেছে। দরজার সামনে পৌঁছাতে ভেতর থেকে ফিয়ার নিচু গলা শোনা গেল। তার কণ্ঠে অদ্ভুত নরমতা, আবার কোথাও যেন উদ্বেগ মেশানো। তোমার প্রাপ্য তোমাকে ফিরিয়ে দিব আমি, তুমি চিন্তা করো না। তোমার জন্যই আজ আমি এই কঠিন পদক্ষেপ নিয়েছি। কথাগুলো শুনে আরাফের বুক ধরফর করতে লাগলো। প্রাপ্য? কার প্রাপ্য? কোন কোন কঠিন পদক্ষেপ? তার মাথায় যেন বাজ পড়ল। আল্লাহ, কাকে বলছে? কিসের কথা? আমাকে বিয়ে করা কি কঠিন পদক্ষেপ? আর ফিরিয়ে দেবে মানে কি? সে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। ফিয়া শব্দ শুনেই হঠাৎ ঘুরে তাকালো। চোখে ধরা পড়ল লুকানোর চেষ্টা, অস্থিরতা। ফোনটা মুহূর্তেই কেটে দিল। সোনা, উপস, তুমি ঢুকে গেছো? কিছু না, দরকারি কাজ ছিল। আরফের চোখ তীক্ষ্ণ হয়ে গেল। তার সন্দেহ আরো বেড়ে গেল। ফিয়া যেন গভীর কিছু লুকাচ্ছে। কি কথা হচ্ছিল? কাকে প্রাপ্য বলছেন? আর কোনো কঠিন পদক্ষেপ? ফিয়া চোখ নামিয়ে ফেলে, ঠোঁট কামড়ে যেন কোনো মতেই সত্য বলতে চায় না। এসব জানতে হবে না তোমার। তুমি শুধু আমার স্বামী হয়ে থাকো, বাকিটা আমি সামলে নেব। কথাটা শুনে আরফের মনে ভয়, রাগ আর অদ্ভুত এক গরম অনুভূতি ছড়িয়ে গেল। এই মেয়েকে কিসের মধ্যে আমি পড়ে গেছি? উনি আমার থেকে কি লুকাচ্ছে? তবুও মুখে কিছু বলতে পারল না। ফিয়া এগিয়ে এসে হালকা হাসলো, যেন আগের কথাই ছিটে ফোটা নেই। সোনা, এত চিন্তা করো কেন? চলো তোমার ইন্টারভিউর জন্য শার্ট অর্ডার করে দেই। এই মেয়ে আমাকে জোর করে বিয়ে করেছেই বা কেন? আর আমি কেন তার রহস্যে ডুবে যাচ্ছি? ফিয়া ততক্ষণে আলমারির কাছে গিয়ে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু তার চোখে ঝিলিক কিছু একটা সে লুকাচ্ছে, কিন্তু বড় কিছু ভয়ঙ্কর। আর হালকা দ্বিধায়, চিন্তায় ডুবে ফিয়া ধীরে তার শার্ট আয়রন করে দিল। হাতে ছোঁয়ে আরফের মন কেঁপে উঠল। শোনা, অন্য কিছু নিয়ে ভেবো না, আমাকে নিয়ে ভাবো। আমার দিকে তাকাও, দেখো আমি কত হট। তোমার কি আদর করতে মন চায় না আমাকে? আর হঠাৎ ফিয়ার দিকে তাকালো। ফিয়া সত্যি অসাধারণ সুন্দরী। তার চোখে আগুন, ঠোঁট লাল, লম্বা চুল ও ঝলমলে। আর মনে মনে বলল, আল্লাহ, এই মেয়ের সৌন্দর্য আমার কি করা উচিত? ফিয়ার কাপা ঠোঁটের কাছে গিয়ে আর ধীরে কিস করলো। ফিয়া হেসে ফেল। তারপর ফিয়া প্রস্তুতি নিয়ে বলল, শোনা, ইন্টারভিউ দিতে চাচ্ছ? তুমি নিজেকে সামলাও। আরব চুপচাপ মনে মনে সব হিসাব মিলিয়ে ভাবছে। ফিয়ার আনন্দ, সৌন্দর্য, সাহস সব মিলিয়ে তাকে হার মানতে বাধ্য করেছে। সারাদিনের এই উত্তেজনা তাকে পুরোপুরি ঘিরে রেখেছে। বিকেলের আলো ঘরের মধ্যে ঢুকছে। আরব মাকে জানাতে ঘরে ঢুকলো, মুখে খুশির ঝিলিক। মা, আমার চাকরি হয়ে গেছে। ও সোনা, খুব ভালো, আল্লাহ তোমার মঙ্গল করুক। এতদিনে কাজের কাজ করেছো, এবার তো সংসার সামলাতে হবে। আর ফেসে মাথা নেড়ে চুপচাপ কক্ষের দিকে চলে গেল। ঘরে ঢুকতেই দেখলো ফিয়া ফোনে ব্যস্ত। হালকা হাসি দিয়ে কোনো কথা না বলে ফ্রেশ হতে শুরু করলো। আর ধীরে দরজা খুলে বের হলো। কি হলো? আমার দিকে তাকাচ্ছ না কেন? আমাকে কি সুন্দর লাগছে না? সব সময় এসব বলবেন না তো, আমার অস্বস্তি হয়। শোনা, অস্বস্তি কেন হবে? আমি তোমার বউ, ভুলে যাও নাকি? আরব চুপচাপ লজ্জায় মাথা নিচু করে। ফিয়া ধীরে তার পাশে বসলো, হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে বলল, আরাফ, এখন বুঝছো না? আমি তোমার সব সময় থাকবো, আমি তোমার সাথে সব সময় থাকবো, তোমার অস্বস্তি কমিয়ে দিব। আরব শুধু চুপচাপ বসে থেকে ফিয়ার চোখে ঝিলিক আর হালকা হাসি দেখে মনে মনে বলল, এই মেয়ের জন্য আমি তো নিজেকে চিনতে পারছি না। শোনা, এখানে আসো।
বলে সে আরফের গলা জড়িয়ে ধরে হঠাৎ ঠোঁটে কিস করলো। আরফ প্রথমে লজ্জায় গা শক্ত করে নিল, ধীরে ধীরে নরম হয়ে এলো। ঠিক তখনই ঘরের বাইরে হঠাৎ জোরে চিৎকার, ঢং করে দরজায় ধাক্কার আওয়াজ। এই চিৎকার করে কে? আমার ছোট চাচ্চু। ছোট চাচ্চু? তোমরা ছাড়া বাড়িতে আর কেউ আছে জানতাম না তো। উনি মানসিকভাবে অসুস্থ, তাই আলাদা ঘরে রাখা হয়। কেউ গেলে ধরবে, কামড়াবে, ধাক্কা দেবে, অনেক সমস্যা হয়। আপনি ওনার আশেপাশে কখনোই যাবেন না, উনি বিপজ্জনক। ফিয়ার চোখ বড় হয়ে গেল। একটু আগেও যে মেয়েটা বাঘিনীর মতো আচরণ করছিল, এখন সে এক মুহূর্তের জন্য থমকে গেল। মানে সত্যি হামলা করবে? হ্যাঁ, আপনি গেলে বিপদ হবে। ফিয়ার মুখে প্রথমবার একটু ভয়, একটু সতর্কতা ফুটে উঠল। সে আস্তে করে আরফের হাতটা ধরলো, যেন নিরাপত্তা খুঁজছে। আচ্ছা, তাহলে তুমি আমার পাশে থাকবা, ঠিক আছে? আমি কিন্তু ভয় পাই না, তবুও তুমি থাকলে ভালো লাগে। আরফ একটু হেসে ফেল। এই মেয়েটা কখনো আগুন, কখনো বরফ, আর কখনো একেবারে ভীত বাচ্চা। চলো সোনা। ওই চিৎকার আমার রোম্যান্সের মুডটাই নষ্ট করে দিল। বলে আবারও আরফের কাঁধে মাথা রাখলো। ভয়, ভালোবাসা, রাগ সব মিলিয়ে ফিয়া যেন হাজার রঙের এক মানুষ। পরের দিন সকালে আরফ অফিসে চলে গেছে। ঘর যেন শান্ত, কিন্তু ফিয়ার চোখে কিছু খুঁজে পাওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। ফিয়া চুপি চুপি আরফের চাচ্চুর ঘরে চলে গেল। হঠাৎ চাচ্চু বুঝতে পারলো, চোখ বড় করে চিৎকার করতে লাগলো, হাতে থাকা ফুলদানি ছুঁড়ে মারল। ফিয়ার কপাল কেটে গেল, রক্ত টপ টপ করে পড়তে লাগলো। আরফের মা চিৎকার শুনে দৌড়ে এসে ফিয়াকে দৌড়ল, চোখের কণ্ঠে সতর্কতা। ওখানে কেন গিয়েছো? আজাদ মানুষ দেখলেই পাগলামি করে, বেশি আঘাত করতে পারে, আর যেও না কখনো। ফিয়া ব্যথায় কেঁপে উঠল। আরফের মা হালকা ব্যান্ডেজ দিয়ে ফিয়ার কপালে বাঁধালো। ফিয়া মনে মনে বলল, আঘাত তো পেলাম, কিন্তু তেমন কিছু তো দেখতেই পেলাম না। ফিহা, এবার থেকে সাবধানে চলো। আজাদ মানুষকে দেখলে হুঁশ থাকে না, যা পায় তাই ছুঁড়ে মারে। ফিয়া চুপচাপ ব্যথা আর লজ্জা মিলিয়ে মাথা নিচু করলো। মনে মনে ভাবছে, এমন বিপদ হওয়ার কথা ভাবিনি। এই ঘটনা ফিয়াকে শিখিয়ে দিল, এই বাড়িতে সবসময় তার ইচ্ছে মতো চলা সম্ভব নয়। আরফের বাবা মা ও ছোট চাচ্চুর জন্য তাকে সবসময় সতর্ক থাকতে হবে। চাচুর এই অবস্থা কি করে হলো? প্রেমে ব্যর্থ হয়ে পাগল হয়ে গেছে। আজাদ মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু মেয়েটা তাকে ধোকা দিয়েছে। তাই আপনি দেখেছেন তাকে? আমি কিভাবে দেখব? কিন্তু আরাফের বাবা বলেছে আমাকে, মেয়েটা বড় লোক বাবার বেহায়া মেয়ে ছিল। আজাদের থেকে ভালো কাউকে পেয়ে তাকে ছেড়ে দিছে। ফিয়ার হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। সে দাঁতের সাথে দাঁত চেপে ধরেছে, যেন রাগকে কন্ট্রোল করতে যাচ্ছে। চোখ বন্ধ করে কয়েকটা শ্বাস ফেলে বলল, কারো সম্বন্ধে না জেনে কিছু বলতে হয় না। জেনেই তো বললাম, আরাফের বাবা বলেছে তো। অন্যের কথা বিশ্বাস করা পৃথিবীর সবচেয়ে বোকামি, হোক সেটা আপনার খুব কাছের কেউ, কিন্তু সবাই বিশ্বাসের যোগ্য না। ফিয়া চলে গেল নিজের রুমে। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। তার এখন মাথা ঠান্ডা করার জন্য গোসল করা দরকার, তাহলে সে কিছুটা শান্ত হতে পারবে। রাত গভীর। অফিস থেকে ফিরে রুমের দরজায় পা রাখা মাত্রই আরফের চোখ প্রথমেই আটকে গেল ফিয়ার মাথায় ব্যান্ডেজে। তার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল, চোখে ভয়, রাগ, উদ্বেগ সব একসাথে। আরফ দৌড়ে এসে ফিয়ার সামনে দাঁড়ালো। ফিহা, এটা কি? মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে আপনার? তেমন কিছু না, আপনার চাচ্চু ফুলদানি ছুঁড়ে মারছে, একটু কেটে গেছে। আমি কি বলেছিলাম চাচ্চুর কাছে যাবেন না? এটা কি বলিনি? কথা শুনেন না কেন আপনি? ওর মাথায় সমস্যা, কাছে গেলেই হামলা করে। আপনি কেন গেলেন? ফিয়া ঠোঁট কামড়ে নিচু মাথায় দাঁড়িয়ে রইল। আরফের রাগ, অথচ তার রাগের মধ্যে যেন ভয়। সবটুকুই ফিয়ার মন ছুঁয়ে গেল। আরে তেমন কিছু হয়নি তো, এত চিন্তা করো না, ব্যথাও কমে গেছে। চিন্তা না করে উপায় আছে? অফিসে কত টেনশন, আর বাসায় এসে দেখি আপনি এই অবস্থায়। আপনার কিছু হলে আমি... সবটা শেষ করতে পারল না আরাফ। নিজের অজান্তে ফিয়ার মাথায় আলতো করে হাত রাখলো। প্লিজ কথা শুনবেন, নিজের দিকে খেয়াল রাখবেন, আর চাচ্চুর ঘরের কাছে যাবেন না আর কখনো। ফিয়া একটু মুচকি হেসে চোখ তুলে তাকালো। সে রাগী আরফের এই যত্নে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেল। ঠিক আছে, কথা শুনবো,
কিন্তু তুমি এত মান অভিমান করো কেন? আরব মুখটা ফেরালো, রাগের আড়ালে যত্ন লুকিয়ে ফেলতে চাইলেও সেটি স্পষ্ট বোঝা যাচ্ছিল। কারণ আপনি আমার। জানি স্ত্রী। রাতটা নেমে এসেছে, ঘরে হালকা আলো, ফ্যানের মৃদু শব্দ আর ফিয়ার ক্লান্ত মুখ সবকিছু মিলে ঘরটা অদ্ভুত নির্জন লাগছে। আর ফ্রেশ হয়ে ঘরে ঢুকলো। ফিয়াকে বিছানায় আদর্শ দেখে থমকে দাঁড়ালো, তার মুখে যেন ক্লান্তির ছাপ, ব্যান্ডেজটা মাথায় আরও দৃশ্যমান। আর ধীরে ধীরে কাছে এসে বলল, চলুন খাবার খান, অনেক রাত হলো। ভালো লাগছে না, খাবো না আমি। স্বরের ভেতর ব্যথা লুকানো আর একটু অভিমানও আছে। আর বুঝে গেল মাথায় এখনো ব্যথা করছে। সে বিছানার পাশে বসে ফিয়ার কপালের কাছে হাত রাখলো। ব্যথা করছে তাই না? কিন্তু আচ্ছা, আপনি উঠবেন না, এখানে বসে থাকুন, আমি খাবার নিয়ে আসছি। না না, তুমি কেন যাবে? আমি না, আপনি বসে থাকুন, আপনার মাথা ব্যথা করছে, আজকে আর কোনো কথা শুনবো না। ফিয়া থেমে গেল, এমন আদর্শে আশা করেনি। চোখে ছোট্ট হাসি ফুটে উঠল। আর নিচে নেমে গেল, তার তাড়াহুড়ো করা পায়ের শব্দে বোঝা যাচ্ছিল সে কতটা চিনতে যাচ্ছে। 5 মিনিট পর ট্রে হাতে ফিরে এলো, ভাত, ডাল, মাছ, একটুখানি ভর্তা, সব সাজানো। আর ট্রে বিছানায় রাখলো। আসুন একটু খান, না খেলে মাথা আরো ধরবে। আমি নিজেই খেতে পারবো। পারলেও আজকে লাগবে না, আজকে আমি খাওয়াবো। সে চামচে খাবার তুলে ফিয়ার মুখের সামনে ধরল। ফিয়া একটু লজ্জা পেয়ে মুখ সরিয়ে নিল। তুমি এমন করলে তো ভালোই লাগে। ভালো লাগা ঠিক আছে, আগে মুখটা খোলেন। ফিয়া মুখ খুললো আর আলতো করে খাইয়ে দিল। চামচে চামচে খাবার দিতে দিতে তার চোখে এক ধরনের কোমলতা নেমে এলো, যেন দিনের সব রাগ মুছে গেছে। ফিয়ার গাল লাল হয়ে উঠল। আমাকে এত যত্ন করে কেউ কখনো খাইয়ে দেয়নি। তাহলে ঠিকই করছি যত্ন করে। তুমি রাগ করলেও ভালোবাসো খুব, তাই না? আমাদের সম্পর্ক কি ভালোবাসার? ভালোবাসা এমন একটা জিনিস, মানুষ পাগল হয়ে গেলেও তাকে ভুলতে পারে না। আমরা তো একসাথে থাকি, ঠিক ভালোবাসা হয়ে যাবে, কি বলো? রাতটা নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে ঘরের ভেতর। ফ্যানের হালকা শব্দ আর ফিয়ার মাথায় ব্যান্ডেজ, সব মিলে এক অদ্ভুত শান্ত পরিবেশ। আর বিছানায় শুয়ে আছি, দিনের ক্লান্তি এখনো শরীরে। ঠিক তখনই ফিয়া আস্তে আস্তে তার দিকে শরীরটা সরিয়ে নিয়ে এলো। ফিয়া দুহাতে আরবকে জড়িয়ে ধরল, বুকের ওপর মুখ রেখে চোখ বন্ধ করলো। শোনা, আজকে তুমি অনেক যত্ন করলে, খুব ভালো লাগলো। আরব একটু নড়ে উঠলো, যেন বুঝতে পারছে না কি করবে। তারপর নিজেকে ঠিক করে নিল। মাথা ব্যথা করছে এখনো? না, এখন আর কিছুই লাগছে না, তুমি পাশে আছো, তাই সব ঠিক। আরব খেয়াল করলো ফিয়ার মুখ কাঁধে ঠেকানো, দুহাত তার বুকে জড়িয়ে আছে। আগে হলে সে নড়ে চড়ে একটু দূরে যেত, কিন্তু আজ কোনো বারণ নেই, বরং ধীরে ধীরে নিজের হাত তুলল। ফিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। এভাবে ঘুমানো উচিত নয়, ব্যান্ডেজে চাপ পড়ে যাবে। একটু চাপ লাগলে কিচ্ছু হবে না, ভয় পেও না। কথাটা শুনে আরব হেসে ফেল। তার হাসিতে আদর ছিল, মায়া ছিল। সে ফিয়ার চুলে আঙ্গুল বুলিয়ে দিতে দিতে ধীরে ধীরে নিচু হয়ে এলো। তারপর ফিয়ার কপালে খুব নরম একটা চুমু দিল। ঘুমিয়ে পড়ুন, মাথা নাড়াচাড়া করবেন না। তুমি যখন এমন করে মাথায় হাত বোলাও, তখন মনে হয় সারা জীবন তোমার বুকে শুই। আরব আর কিছু বলল না, শুধু তার হাতটা ফিয়ার পিঠে রেখে দিল, যেন তাকে ধরে রাখছে। ফিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরল তাকে। যাদের আলোয় তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল ঝগড়া, রাগ, খুনসুটি সব মিলে এটাই তাদের সত্যি জায়গা। এভাবেই পরস্পরের বুকের ভেতর হারিয়ে থাকা সকালটা ছিল পুরো বাড়িতে একটা অদ্ভুত নীরবতা নিয়ে। ফিয়ার মাথায় ব্যান্ডেজ, আরবের আবার চাকরি, সব মিলে ঘরে একটা নতুন পরিবেশ। আরব সকালে নাস্তা সেরে শান্ত গলায় বলল, যাচ্ছি, দেরি হয়ে যাবে। ফিয়া তাকে শুধু মাথা নেড়ে বিদায় দিল। চোখে একটু অন্যরকম ভাব, যেন কোথাও যাওয়ার প্ল্যান আগেই মাথায় ছিল। আর বের হয়ে যেতে ফিয়া শাড়ি ঠিক করে রান্নাঘরে গেল। মা, আমি একটু বাইরে যাব, আসতে দেরি হবে না। এ অবস্থায় কোথায় যাবা? মাথায় ব্যান্ডেজ। আরে মা, একটু দরকারে, খুব বেশি দূরে না। তার ভেতর দৃঢ়তা, চোখে চিন্তা, কিন্তু হাসি মুখে সব ঢেকে ফেলল। মা অনুমতি দিতেই সে বেরিয়ে গেল বাড়ি থেকে। রেস্টুরেন্টে একটা শান্ত কোণের টেবিলে আগে থেকে বসেছিল এক মধ্যবয়সী মহিলা।
চোখে নিচে চাপ, মুখে ক্লান্তি আর দুশ্চিন্তা। ফিয়া ঢুকতেই ফিয়ার ফুপি উঠে দাঁড়ালো। ফিহা, তুমি ঠিক আছো তো? কপালে কি হয়েছে? এটা কিছুই না, তুমি বরং চিন্তা বাদ দাও, আমি যা বলেছি সব ঠিক করে দেব। পরিস্থিতি এখন কেমন? ওরা কিছু বুঝেছে? পরিস্থিতি একটু ঘোলা, কিন্তু ঘোলা জলে মাছ ধরা সহজ। তবে কি এখনো বলার মতো সময় হয়নি? সময় হবে, ঠিক মুহূর্তে বললেই সব উল্টে যাবে। তুমি শুধু অপেক্ষা করো। তুমি নিশ্চিত তো এটা তোমার পক্ষে বিপজ্জনক হবে না? বিপদ? আমি ভয় পাই না। তোমার জন্যই তো আমি আরো বড় কিছু করতে পারি। ফিয়ার ফুপি দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন একটা আশার আলো পেল ফিয়ার চোখে। ফিয়া উঠে দাঁড়ালো। চলো এখন যাই, পরের ধাপটা আমার হাতে। পরিস্থিতি যাই হোক, বদলাতে আমার বেশি সময় লাগে না। সে কথাটা বলে দরজার দিকে এগিয়ে গেল। তার পিছু পিছু ছায়া হয়ে রইল সেই রহস্যময় নিবেদিত মহিলাটি। সন্ধ্যার রোদটা হালকা কমলা হয়ে রেস্টুরেন্টের গাছের উপর পড়ছিল। ভেতরে কফির গন্ধ আর মানুষের হালকা গুঞ্জন। ফিয়া সেই রহস্যময় মহিলার সাথে কথা শেষ করে ধীর ভঙ্গিতে রেস্টুরেন্টের দরজার দিকে এগোতে লাগলো। একই সময়ে রেস্টুরেন্টের অন্য কোণে ব্যবসায়িক মিটিং শেষে উঠে দাঁড়াচ্ছিল আরাফ। তার মন আজকাল ফিয়াকে নিয়ে অদ্ভুত একটা অস্বস্তিতে কুঁকড়ে থাকে, কিন্তু সে তা প্রকাশ করে না। মিটিং থেকে বের হয়ে দরজার দিকে হাঁটতেই তার চোখ হঠাৎ থেমে গেল। ওপাশে দরজা দিয়ে বের হচ্ছে ফিয়া। আরাফ থমকে গেল, চোখে অবাক, ভুরুর ভাঁজ গভীর হলো। ফিহা এখানে? মা তো বলেছিল বাসায় আছে, কিন্তু কার সাথে এলো আর কেন? ফিয়া ফোন হাতে ব্যস্ত হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল। এক মুহূর্তের জন্য তার চোখ পড়তে সে একটু থামলো, তারপর আচমকাই চোখ সরিয়ে নিল, যেন দেখা হয়নি এমন ভঙ্গি। আর আরো বিভ্রান্ত হয়ে পড়ল। কিছু লুকাচ্ছে, কিন্তু কি? তাহলে কাল সকালে ফোনে যাকে ঠিক করে দিব বলছিল সেও কি এখানেই ছিল? সে দ্বিধায় দরজার কাছে গেল, বাইরে তাকালো। ফিয়া তখন রাস্তার পাশে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে ধীরে কিছু বলছে, মুখটা গম্ভীর, চোখে চিন্তা, যেন অন্য কেউ। আর খানিক দূর থেকে তাকিয়ে রইল। আপনি এখানে কি করতে এলেন? কিন্তু সে কথা মুখে আনলো না, শুধু একবার দীর্ঘশ্বাস ফেলে নিজের দিকে ফিরে হাঁটতে লাগলো। আর যতই দূরে যাক, তার মাথায় ঘুরতে লাগলো শুধু একটা কথা, ফিয়া কিছু লুকাচ্ছে। আর সেই জিনিসটা তার জীবনে ঝড় তুলতে পারে। রাতের ঠান্ডা বাতাসটা ঘরের উপরে ছড়িয়েছিল। ঘরে ঢুকতেই আরাফের চোখে প্রথম যে জিনিসটা পড়ল, ফিয়া সোফায় বসে চুপচাপ ফোন স্ক্রল করছে। কপালে ব্যান্ডেজটা এখনো আছে, কিন্তু মুখে আগের মতো দুষ্টু ভাব নেই। আর জুতো খুলে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। এখন কেমন আছেন? ঠিক আছে সোনা, চিন্তার কিছু নেই। আরাফ চোখ সরিয়ে নিয়ে গভীর শ্বাস নিল। আজ রেস্টুরেন্টে দেখা সেই দৃশ্যটা মাথায় ঘুরছে বারবার। একটা কথা জিজ্ঞেস করি? ফিয়ার সাথে সাথেই বুঝে ফেল ও তাকে দেখেছে, তবু নিজেকে সামলে নিয়ে ফোনটা টেবিলে রাখলো। জিজ্ঞাসা করো সোনা, কি হয়েছে? আজ রেস্টুরেন্টে কার কাছে গিয়েছিলেন? এক মুহূর্তের জন্য ফিয়ার চোখে ধপ করে কিছু একটা ঝলক দেখা গেল। চাপা ভয় না দোটানা বোঝা গেল না, কিন্তু সে হাসিটা ঠিক রেখে খুব স্বাভাবিক স্বরে বলল, ও সেটা, একজন কাজিন এসেছে বাহির থেকে, ওর সাথেই একটু দেখা করতে গিয়েছিলাম রেস্টুরেন্টে। এতে তো ভাবার কি আছে? বাড়ি রেখে রেস্টুরেন্টে কেন? বাসায় ডাকলে হতো না? এমনি ইচ্ছা হলো সোনা, বাইরে বেরোতে মন চাইছিল, তারপর ভাবলাম একটু দেখা করে আসি। তুমি তো অফিসে ছিলে, তাই বিরক্ত করতে চাইনি। একটা বড় নিঃশ্বাস ফেলে আরাপ চুপ হয়ে গেল। মনে যত প্রশ্নই থাকুক, মুখে আর তর্ক করল না। ঠিক আছে। এত জিজ্ঞাসা করছো কেন? আমাকে কি মিস করেছো সোনা? আরব দ্রুত মুখ ঘুরিয়ে নিল, তার চেয়ে বেশি লুকাতে হচ্ছে নিজের সন্দেহ। সেদিন রাতে আরব বুঝলো ফিয়া কিছু লুকাচ্ছে, তবু তাকে চেপে ধরা যায় না। আর ফিয়া, ও বুঝলো আরব তার খোঁজ নিতে শুরু করেছে, আর এটাই তার মাথায় নতুন খেলা জাগিয়ে তুলল। গভীর রাত, বাড়ির সব লাইট বন্ধ, শুধু বারান্দার ফোটা ফোটা আলোটা অন্ধকারে থেমে থেমে কাঁপছে। ঘড়ির কাঁটা তখন 2:17 ছুঁয়েছে। ফিয়া ধীরে ধীরে চোখ খুলল, একবার আরফের দিকে তাকালো, ওর বুকের কাছে মুখ গুজে ঘুমাচ্ছে। তারপর নিঃশব্দে হাত সরিয়ে উঠে বসলো, চোখে সেই চেনা রহস্য, ঠোঁটে দমচাপা কঠিনতা।
ধীরে ধীরে শাড়ির ভাঁজ সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা ইঞ্জেকশন বের করলো। আর দেরি করা যাবে না, এখনই করতে হবে। নরম পায়ে হেঁটে দরজা খুলল, চুপ করে বেরিয়ে গেল ঘরের বাইরে। ঘটনাটি ঘটল পুরনো স্টোররুমে। অন্ধকারে দরজাটা একটু খট করে খুলল। ঘরে জমে থাকা ধুলো, স্যাঁতসেঁতে গন্ধ আর ফাঁকা দেওয়ালে কারো শ্বাস প্রশ্বাসের চাপা শব্দ। ঘরের ভেতর গড়গড় করে শব্দ করছে একজন মানুষ, চমকে লোহার চেয়ারে বেঁধে রাখা, চুলগুলো এলোমেলো, চোখে ভয়, মুখে অর্ধেক দাড়ি। লোকটা মাথা তুলতে ফিয়া কাছে এগিয়ে গেল। আবার এলে? আজ কি করতে চলেছ? ফিয়ার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে এগিয়ে এসে লোকটার হাতে শিরায় খুঁজে বের করলো। চুপ করো, ওষুধ না দিলে তুমি আবার পাগলামি করবে। আরাফ দেখলে ভয় পাবে, আমি তা করতে দেব না। দয়া করে আজ না, খুব ব্যথা হয়। ফিয়া বিন্দুমাত্র দয়ের সৃষ্টি না দিয়ে ইঞ্জেকশনটা ত্বকে পোষ করে দিল। সুই ঢুকাতে লোকটা গা ঝাঁকিয়ে নিঃশ্বাস চেপে ধরল। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত এই ওষুধ চালিয়ে যেতে হবে, আর কাউকে জানানোর দরকার নেই, বিশেষ করে আমার স্বামী আরাফ। ওকে, সব জানিয়ে দাও। এই লুকোচুরি কবে শেষ হবে? ফিয়া এক ঢোক গিল, কিন্তু উত্তর দিল না। শুধু ঘুরে দাঁড়িয়ে নিঃশব্দে বেরিয়ে গেল অন্ধকার ঘর থেকে। আবার নিজের ঘরে ফিরে ঘরে ঢুকে দেখলো আর ঘর ঘুমিয়ে। ফিয়া নিঃশব্দে শুয়ে তার বুকের পাশে মাথা রাখলো। আর একটু সময় শোনা, সব ঠিক হয়ে যাবে। তারপর তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, কোনোভাবেই না। এরপরে চোখ বন্ধ করে নিঃশব্দে দীর্ঘ নিঃশ্বাস ফেল, যেন কিছুই হয়নি। আর ঘুমে কাতর আরাফ সেদিনও কিছুই বুঝতে পারল না। পরদিন সকাল, বাড়ির নিচতলায় ডাইনিং রুমে হালকা আলো ঢুকছে। টেবিলের উপরে গরম ভাত, ডাল, সবজি। আর তখনও বের হয়নি। ফিয়া চুপচাপ বসে আছে, কিন্তু চোখে যেন হিসেব কষার ঝিলি। আরফের মা পানির গ্লাসটা নামিয়ে রেখে মৃদু হেসে বললেন, কিরে মা, আজ চুপচাপ মনে হচ্ছে? আচ্ছা মা, একটা কথা বলি। বলো মা। আপনাদের তো এত বড় ব্যবসা, এত নাম, এত লোক, তাও আরাফকে বাইরে চাকরি করতে হয় কেন? ব্যবসাটা দেখলেই তো পারে। বুঝলি ফিয়া, তোর শ্বশুর মানে আমার মানুষটা, তিনি চান না আরাফ এখনই ব্যবসায় বসুক। তার মাথায় শুধু একটাই কথা, ছেলে যেন নিজের যোগ্যতায় দাঁড়ায়, ব্যবসায় ভরসা না নিয়ে নিজের পরিচয় নিজের হাতে বানাক। মায়ের চোখের অদ্ভুত গর্ব, কিন্তু তাতে একটা কঠোরতার ছায়াও ছিল। ফিয়া কথা শুনে মাথা নিচু করে। ভেতরে ভেতরে অন্য হিসাব। ফিয়ার মনে ঝটকা খেলে যায়। এই বাড়িতে ক্ষমতা, নিয়ম আর সম্পত্তির হিসেব যেন অনেক পুরনো। এত বড় ব্যবসা, অথচ নিজের ছেলেকেও ভাগ দিতে মন চায় না। তার চোখের কোণে এক ফোঁটা সন্দেহ জমে ওঠে। নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? ফিয়া মুখে কিছু না বলে মৃদু হাসল, মা, বুঝলাম। কিন্তু মনে মনে সে ইতিমধ্যেই অন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তার চোখে আবারও সেই আগের রাতের অন্ধকার ঘরের দৃশ্য ভেসে ওঠে। ইঞ্জেকশনের সূচ, কারণ নিঃশ্বাস, কারণ নিস্তব্ধ শ্বাস, আর নিজের হাতের কাঁপনহীন দৃঢ়তা। এ বাড়িতে রহস্য অনেক, আর ফিয়া থামার মেয়ে না। দুপুরে ডাইনিং টেবিলের পাশে আরফের মা থালা সাজাচ্ছেন। ভেতরের রুমটা বন্ধ, দরজার নিচ দিয়ে গন্ধ বের হয়। সেই রুমে থাকে আরফের চাচু। বাড়ির কেউই কাছে যায় না, সবে বলে পাগল, কিন্তু ফিয়ার চোখ বলে অন্য কিছু। ফিয়া এগিয়ে এসে বলল, মা, আজ চাচ্চুর খাবারটা আমি দিয়ে আসি। না মা, তুই যাস না, ও আবার হামলা করতে পারে। আমরা তো কতবার দেখেছি, একটু এগোলেই রেগে ওঠে। ফিয়া ঠান্ডা স্থির দৃষ্টি নিয়ে মায়ের দিকে তাকালো। হালকা হাসি, কিন্তু সেই হাসির ভিতরে যেন কঠিন ইস্পাত লুকানো। সমস্যা হবে না মা, আপনি শুধু থালাটা দিন, দেখি আজকে কাকে কি করে। মা হতভম্ব। মেয়েটা তো শান্তভাবে কথা বলে, কিন্তু মনে হয় যেন ভয় নামে জিনিসটা ওর জন্মগত শত্রু। তবু ফিয়ার কঠোর নিশ্চয়তার মা বাধা দিতে পারলেন না। থালা এগিয়ে দিলেন চাচু রুমের সামনে। ফিয়া দরজায় হালকা ঠোকাঠুকি করলো। ভেতর থেকে কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে দরজা খুলে ঢুকলো। ঘর অন্ধকার, জানালা সবসময় বন্ধ। এক কোণে বসে আছে এক শুকনো ক্লান্ত মানুষ, আরাফের চাচু। চোখে শূন্যতা, যেন বছরের পর বছর কারোর ভরসা পাননি। ফিয়া থালা নিয়ে সামনে এগিয়ে ধীরে বলল, চাচু, খাবার এনেছি। চাচু মাথা তোলেন। আজ কোনো চিৎকার নেই, কোনো ধমক নেই, বরং অদ্ভুত শান্ত, যেন কাউকে চিনতে পারছেন না, আবার চিনছেনও। ধীরে ধীরে হাত বাড়িয়ে থালাটা নিলেন। মুখে একটাও কথা নেই,
ফিয়া শুধু দাঁড়িয়ে দেখলো, তার চোখে একটু ভয় নেই, বরং গভীর পর্যবেক্ষণ। ব্যথা আছে, ক্ষত আছে, গত রাতে দেওয়া সেই ইঞ্জেকশনের প্রভাব কেমন। চাচু চুপচাপ খাওয়া শুরু করলেন। এই মানুষটার আগ্রাসন কোথায় গেল? নাকি আমার হাতের ওষুধই তার আচরণ বদলে দিচ্ছে? ভালো, চুপচাপ খাচ্ছে, কাজ এগোচ্ছে ঠিক মতো। রাতে বেলকুনির হালকা বাতাসে ফিয়ার চুল উঠছে, চাঁদের আলো তার মুখে পড়ছে নরম শান্ত, অথচ ভেতরে থাকা রহস্যগুলো আরো গভীর করে তুলছে। সে দূরে তাকিয়ে ভাবনে ডুবেছিল। হঠাৎ পেছন থেকে আস্তে আস্তে কেউ কাছে আসে। ফিয়া কিছু পৌঁছার আগেই আরব তার কোমর জড়িয়ে ধরে, গলায় মুখ ডুবিয়ে দিল। গরম নিঃশ্বাসে ফিয়ার পুরো শরীর কেঁপে উঠল। আরব কখনো আগে এভাবে কাছে আসে নাই, এতটা কাছে। এ আজ নতুন। ফিয়া অবাক হয়ে ফিসফিস করে বলল, কি হলো, এমন করছো কেন হঠাৎ? আরব আর দেরি করলো না, তার হাত ফিয়ার কোমর আরো শক্ত করে টেনে নিল। মুখ তুলে ফিয়ার কানে নরম স্বরে বলল, কি হবে মানে? আজ খুব খুব মন চাইছে তোমাকে আদর করতে। ফিয়া কথায় আটকে গেল। এতদিন এই ছেলেটা তার কাছে আসে না, দূরে দূরে থাকে। আজ হঠাৎ এমন তীব্র টান। আরব তাকে ঘুরিয়ে নিজের দিকে আনলো। ফিয়ার চোখে চোখ রেখে গভীরভাবে তাকিয়ে থাকলো এক মুহূর্ত, তারপর গলায় মুখ ডুবিয়ে আবার কিস করতে লাগলো। ধীরে আস্তে কিন্তু আগ্রহে ভরা ফিয়া পুরো শরীর জমে গেল প্রথমে, তারপর গলে যেতে লাগলো ধীরে ধীরে। আরবের স্পর্শ যেন তার জেদ, শক্ত কঠিন মুখোশ সব ভেঙে দিচ্ছে। তার নিঃশ্বাস কেঁপে উঠল। এই ছেলে কি করে এভাবে আমাকে দুর্বল করে ফেলে? চুপ, আজ কথা না, শুধু একটু কাছে থাকো। ফিয়া কিছুই বলতে পারল না, শুধু চোখ বন্ধ করে আরবের বুকে মুখ রাখলো। প্রথমবারের মতো সম্পূর্ণ পাগল হয়ে গেল আরবের স্পর্শে। আরব তাকে কোলে করে বিছানায় নিয়ে শুইয়ে দিল, তারপর ঠোঁটে কিস করতে শুরু করলো। পাগলের মতো কিস করে যাচ্ছে সে ফিয়াকে। গভীর রাত, ঘরের বাতাসে লেগে আছে চাঁদের হালকা আলো আর ফিয়ার উত্তেজনার গন্ধ। আরব এখনো ফিয়াকে কোলে ধরে রেখেছে। আরাফ, এবার তো বেশি এগোচ্ছ। তোমাকে আদর করা আমার দায়িত্ব, সোনা। ফিয়া আরবের চোখের দিকে তাকলো। মনে মনে ভয়, লজ্জা আর আকর্ষণ সবই একসাথে। তবে একটু, এতটা দ্রুত না। আরবকে তার লাজ ভীষণ ভাবে টানে, তাই সে ধীরে ধীরে ঠোঁটে কিস করতে লাগলো। ফিয়া একেবারে হারিয়ে গেল। সে আরবকে আরো শক্ত করে ধরে রাখলো, হাতগুলো আরবের পেছনে শরীর জড়িয়ে ধরেছে, যেন আর কখনো ছাড়বে না। আল্লাহ, এই ছেলের হাত, এই স্পর্শ, আমার মন যেন এক মুহূর্তে গলে যাচ্ছে। আর ফিয়ার গলায় মুখ ডুবিয়ে আরো ঘনিষ্ঠ হয়ে গেল। ফিয়া আরবের কাছ থেকে চোখ সরাতে পারছে না, সে পুরোপুরি হারিয়ে গেছে স্পর্শের উত্তাপে। আরাফ, এটা তো তুমি আমার সোনা, সবসময় আমারই থাকবে। ছেড়ে যাবে না তো? কখনো না সোনা, কখনো না। ঘরের মধ্যে নিঃশব্দে ঘুরে আসে উত্তেজনা আর শান্তির মিশ্রণ। ফিয়া আরবের কোলে চেপে ধরেছে, আর আরবও তার স্পর্শে নিজেকে হারিয়ে দিয়েছে। রাতের এই ঘনিষ্ঠ মুহূর্ত তাদের সম্পর্ককে আরো শক্ত করেছে। ভালোবাসা, লজ্জা, উত্তেজনা সব মিলিয়ে। সকালে রোদ ঢুকেছে ঘরে। ফিয়া বিছানায় আরবকে দেখলো, চোখে লজ্জা আর মুখে হালকা হাসি। কি ব্যাপার, রাতে কি হয়েছিল? তুমি এত উত্তেজিত হয়েছিলে কেন? আমার বউ এত হট, তাকে দেখলে আদর করতে মন চায়। এত সহজে মেনে নিলে? তুমি কি জানো আমি কতটা দুষ্টুমি করতে পারি? হ্যাঁ জানি তো সোনা, আমার বউ প্রচুর পরিমাণে দুষ্টু। আরাফ, তোমার মতো স্বামীকে দেখলে তো আর কোনো মন শান্ত থাকে না। তুমি কি ভাবছো আমি সারা দিন তোমার কথা ভাবি না? ফিয়া হেসে আরফের হাত ধরে বিছানার পাশে টানলো। তার দুজনেই ধীরে ধীরে একে অপরকে ঘনিষ্ঠভাবে টানে। চলো দেখি আজকের দিনটা কতটা রোমান্টিক করতে পারি। ও সোনা, তোমার রোমান্টিকতায় আমি তো হারিয়ে যাই। তার দুজন আবার দুজনের কাছে চলে এলো, গভীরভাবে আদর করতে থাকলো একজন আরেকজনকে, যেন তারা দুজনের প্রতি শারীরিক টান অনুভব করছে। দুপুরের আলো ঘরের মধ্যে ঢুকছে। খাবারের টেবিলে ফিয়া বসে আরফের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। আরাফ, আর অন্য অফিসে কাজ করার দরকার নেই, এখন থেকে নিজের ব্যবসা সামলাক। না, তা কি করে হবে? দরকার নেই। কি বলেন বাবা, আপনার বয়স হয়েছে, এত প্যারা নেওয়ার দরকার নেই। আরাফ, তুমি এখন থেকে নিজের অফিস সামলাও। আরব চৌধুরী কিছু বলতে পারল না, দাঁত চেপে ধরে বসে থাকলো, কারণ সবাই ফিয়ার পরিকল্পনা মতো হয়ে যাচ্ছে। সে একা সব নিয়ন্ত্রণ করছে।
আর সবাই শুধু দেখতে থাকছে। আরাফের জন্য ফিয়ার এত শক্ত দৃঢ়তা একদম নতুন, কিন্তু ভেতরে সে জানে এই বউ তার জন্য সব ঠিক করে দিয়েছে। আরাফ, শুনলে না? এখন থেকে আমাদেরই দায়িত্ব, আমাদেরই কাজ, আমাদেরই ব্যবসা সামলানো। আশরাফ চৌধুরী দাঁতে দাঁত চেপে রইল। তার সব সাজানো প্ল্যান এই মেয়ে ভেস্তে দিল কত সহজে। তার এই রাজত্ব অন্য কেউ দখল করতে পারবে না, কিছুতেই সে হতে দিবে না। দুপুরের আলো ঘরে ঢুকছে। আরাফের বাবা রাগে ফুঁসছে। ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে ফোন তুলে কাউকে কল দিল। হ্যাঁ, এই মেয়েটা একটু বেশি বাড়াবাড়ি করছে, ওকে সরাতে হবে। ফিয়া দরজার কাছ থেকে সব শুনছে। হঠাৎ সে হালকা হাসি দিল, চোখে দুষ্টু ঝলক। আমাকে সরানো এত সহজ নয়। ফিয়া মনে করলো আগে খুব সহজে একজনকে সরানো গিয়েছিল, কিন্তু তাকে কেউ সরাতে পারবে না। আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক, আমি কখনো ছাড়বো না আরাফকে। ঘরের মধ্যে চুপচাপ, কিন্তু ফিয়ার মন পুরোপুরি তৈরি। সে জানে নিজের পথে একবার দাঁড়িয়ে গেলে কেউ তাকে সরাতে পারবে না। গভীর রাত, ঘর নীরব, শুধু বাইরে বাতাসের হালকা শব্দ। ফিয়া চুপচাপ বেরিয়ে একটি রুমে পৌঁছালো। চিন্তা করবেন না, আমি আজকের ইঞ্জেকশনগুলো দেব। ফিয়া ইঞ্জেকশন হাতে নিয়ে ধীরে ধীরে কাছে গেল। সে লক্ষ্য রাখলো কারোর চোখে যেন না পড়ে। কেবল কয়েকটা ইঞ্জেকশন, তারপর আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। লোকটি চুপচাপ ফিয়ার কথায় বিশ্বাস রাখে, কিন্তু কে জানে এই সুস্থতা কেউ সহজেই বুঝতে পারবে না। তবে মনে রাখবেন, কেউ যেন না বুঝতে পারে যে আপনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। অভিনয় চালিয়ে যান, ঠিক তেমনি যেমন আগে করেছেন। ফিয়ার চোখে দৃঢ়তা। ধীরে ধীরে ইঞ্জেকশন দেওয়া শুরু হলো। প্রতিটি পদক্ষেপে সতর্কতা, প্রতিটি আন্দোলনে নিখুঁত নিয়ন্ত্রণ। ঘরে ফিরে ফিয়া চুপচাপ শুয়ে পড়ল। রাত নীরব, কিন্তু ফিয়ার মনে কেবল একটাই ভাবনা, সব ঠিক হবে, আর কেউ বুঝতে পারবে না। কই গেছিলে এত রাতে? নিচে পানি খেতে গিয়েছিলাম, হঠাৎ ঘুম ভেঙে গেল। পানি তো রুমেই আছে। ইস, আমি তো খেয়ালই করি নাই। কিছু লুকাচ্ছ না তো? না জান, তোমার কাছ থেকে কি লুকাবো? আরফের চোখে একটু সন্দেহ, একটু কৌতূহল। ফিয়া ধীরে তার গলায় মুখ ডুবি কিস করতে থাকে। দেখো, আমি কোনো কিছু লুকাচ্ছি না সোনা। আরব ফিয়ার স্পর্শে ধীরে ধীরে ডুবে যায়। ফিয়াও তার সন্দেহ দূর করতে আরবকে কিস করে তার মাঝে নিয়ে যায়। ঘরে বাতাসে নরম নিঃশ্বাস, ঠোঁটে স্পর্শ। আরাফ আর ফিয়া দুজনেই হারিয়ে গেছে একে অপরের মাঝে। সকালটা অদ্ভুত শান্ত ছিল, যেন পুরো বাড়িটাই অপেক্ষা করছে আজ আরাফের জীবনের নতুন শুরুর দিন। রুমের বাইরে হালকা হাঁটার শব্দ, রান্নাঘর থেকে আসা চায়ের বাষ্প, সব মিলিয়ে যেন এক গভীর উত্তেজনা ছড়িয়ে আছে চারপাশে। ফিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিল, কিন্তু তার চোখ ছিল দরজার উপরে। আজ আরাফের প্রথম অফিস, নিজের প্রতিষ্ঠানে। এতদিন বাইরে চাকরি করেছে, আজ প্রথম নিজের জায়গায় পা রাখবে। আরাফ শার্টের বোতাম লাগাতে লাগাতে দরজায় এসে দাঁড়ালো। তার চোখে এক ধরনের নার্ভাস, আত্মবিশ্বাস, দুটি বিপরীত অনুভূতি, তবু দুটোই ঠিক মানিয়ে গেছে তার মুখে। ফিয়া ধীরে ধীরে এগিয়ে এসে কলারের ভাঁজ ঠিক করে দিল। নরম গলায় বলল, আজ দেখিয়ে দাও তুমি সব পারো। তুমি পাশে থাকলেই সব পারবো। নিচে নামতে দেখা গেল আয়েশা বেগম কোরআন হাতে দাঁড়িয়ে। ছেলেকে দেখে গম্ভীর চোখে আনন্দের ঢেউ নেমে গেল। দাঁড়া বাবা, একটু দোয়া করি, খোদা তোমার সব ভালো দিকটা দেখা, যাই করবে মন পরিষ্কার রাখবে। দোয়াটা ঘরে শান্ত একটা আলো ছড়িয়ে দিল, কিন্তু সোফার পাশে বসে থাকা আশরাফ চৌধুরী ভুল কুচকালেন। চশমা নামিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, প্রথম দিনই এত আদর সোহাগের দরকার নেই, কাজ করুক, আদরে কোনো লাভ নেই। তার কণ্ঠে তীক্ষ্ণ বিরক্তি। আয়েশা বেগম থেমে গেলেন। ফিয়া শুধু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখে ঝিলিক উঠে গেল এক মুহূর্তে। এই মানুষটাকে বোঝা সহজ না, কিন্তু আমিও সোজা নই, দেখবেন। আরব জুতা পরে দরজার দিকে এগিয়ে গেল। ফিয়া তাড়াতাড়ি ব্যাগটা এগিয়ে দিল। খেয়াল রেখো, সব কাজ যেন ঠিক মতো করতে পারে। তোমার জন্যই তো সাহস পাই। অফিসে যাও, চোখে চোখ রেখে ঝাপটা দেখাও, আর চোখে চোখ রেখে দাপট দেখাও। কেউ চাইবে না তোমার জায়গা গড়ে উঠুক, কিন্তু আজ কিন্তু তোমার দিন। আর রাতে? রাতের কথা রাতেই বলবে, এখন যাও। আর আমার খেলা শুরু হওয়ার দিন। এই বাড়িতে কে কত দূর যায় আজ থেকেই বোঝা যাবে।
সকালটা যত শান্ত ছিল, অফিসে পা রাখতে ততটাই অদ্ভুত একটা ভারী চাপ এসে নামলো আরফের বুকের উপর। নতুন ফ্লোর যদি কেবিন, তবুও সবকিছু অচেনা দৃষ্টি দিয়ে তাকে মাপছে। রিসেপশনে ঢুকতে কয়েকজন স্টাফ দাঁড়িয়ে সালাম দিল। আরফ হালকা মাথা নেড়ে এগোলো, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখে রেখেছে, খুব কাছ থেকে, খুব হিসেব করে। নিজের কেবিনে ঢুকে চেয়ারটায় বসতে সেই অনুভূতি আরো তীব্র হয়ে উঠল। কাচের দেওয়ালের ওপাশে কেউ দাঁড়িয়ে নেই, তবু যেন এক ধরনের ছায়া তাকে ঘিরে রেখেছে। সে ফাইল খুলে কাজ শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই পিয়ন এসে পড়ল। স্যার, এখানে কপিটা সবাই খায় না, অন্যরকম একটু। আপনি চাইলে আমি বাইরে থেকে এনে দিই। না, দরকার নেই, এখানেরটাই দিবেন। পিয়ন মাথা নেড়ে চলে যেতেই আরব আবার সেই চাপা চোখের অনুভূতিটা পেল। মনে হলো কেবিনের বাইরে কেউ দাঁড়িয়ে আড়াল থেকে তাকে লক্ষ্য করছে। হঠাৎ পাশের ব্লাইন্ডের ফাঁকায় একটা ছায়া নড়ল। তার শ্বাস আটকে গেল এক মুহূর্তে। দরজার হ্যান্ডেলও যেন অদৃশ্যভাবে নড়ে উঠল। আরব মুঠো শক্ত করে ফিসফিস করে বলল, কে আছে? কোনো উত্তর নেই, শুধু চাপা নীরবতা। আর সেই নীরবতার ভেতর কোনো অজানা উপস্থিতি। সে উঠে দরজা খুলে বাইরে তাকালো। ফ্লোর ফাঁকা, স্টাফরা নিজেদের কাজে ব্যস্ত, কেউ তার দিকে সন্দেহজনক ভাবে তাকাচ্ছে না। তারপরও বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আরব ধীরে ধীরে নিজের জায়গায় ফিরে এসে কেবিনের কাছের দেওয়ালে নজর রাখলো। মনে মনে বলল, ফিহা যা বলেছে ঠিকই, নিজের জায়গা সামলানো সহজ হবে না। কেউ চায় না আমি এখানে দাঁড়াই। আমাকে চোখে চোখে রাখছো কে আর কেন? সন্ধ্যার আলোটা যেন আজ একটু মলিনী লাগছিল। আর গেট দিয়ে ঢোকার সাথে সাথে তার মায়ের কণ্ঠ ভেসে এলো। মা দরজার সামনে দাঁড়িয়ে মুখ ভরে হাসলেন। কেমন গেল বাবা আজ তোমার প্রথম দিন? ভালোই মা, সব ঠিকঠাক ছিল। কিন্তু চোখে ভর করে থাকা অদ্ভুত ক্লান্তিটা তার মা বুঝে ফেলেন, তবু কিছু জিজ্ঞেস করলেন না। মা চাপ দিল না, কিন্তু সব দেখে রাখেন। আরব সোজা রুমের দিকে হাঁটতে লাগলো। দরজা খুলতে ফিয়া বই হাতে বসেছিল, উঠেই কাছে এলো। ফিয়া নরম গলেই বলল, কেমন কাটলো দিন? খুব স্ট্রেস নিলে না তো? স্ট্রেস না, কিন্তু জানো, সারাদিন মনে হচ্ছিল কেউ আমাকে চোখে চোখে রাখছে। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেন কোথাও থেকে কেউ আমাকে দেখছে। ফিয়ার মুখমণ্ডলে মুহূর্তে চিন্তার ছায়া নেমে এলো। সে কাছে গিয়ে আরফের শার্ট ঠিক করে দিয়ে ফিসফিস করল, সাবধানে থাকবে সব সময় আরাফ। নিজের অফিস মানেই নিরাপদ, এই ভুল কখনো করবে না। ওখানে অনেকের চোখ আছে, সবাই যে ভালো চায় তা না। সাবধানতা সবসময় বজায় রেখো। আরফ হাসলো হালকা, ক্লান্ত কিন্তু নরম ভালোবাসায় ভরা সেই হাসি। তাকে জড়িয়ে ধরে বলল, ওকে শোনা, এত চিন্তা করো না, আমি সামলে নেব। চলো, আমি আগে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যাও, আমি খাবার দেখি। আর বাথরুমে ঢুকতে ঢুকতে আবারও সেই দিনের অদৃশ্য দৃষ্টি মনে পড়ল। আর ফিয়ার সতর্ক কথাগুলো কানের ভেতর প্রতিধ্বনির মতো ঘুরে বেড়াতে লাগলো। 1 মাস কেটে যায়। এই 1 মাসে আরব নিয়ম করে প্রতিদিন অফিসে যাচ্ছে, কাজ শিখছে, ফাইল দেখছে, হিসাব মিলাচ্ছে। কিন্তু যতদিন যায় ততই তার মনে একটা অদ্ভুত সন্দেহ দানা বাঁধছে। কিছু হিসাব মেলে না, কিছু টাকা অনুপস্থিত, কোনো না কোনো জায়গায় ধোয়ার আভাস। সেদিন রাতে ডাইনিং টেবিলে সবাই খাচ্ছিল। আরব চুপচাপ ছিল, কিন্তু শেষমেশ মুখ তুলেই বলল, বাবা, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার মনে হচ্ছে কেউ আমাদের অফিসের টাকা পাচার করছে। প্রতিদিন ফাইল মিলাই, কিন্তু হিসাব ঠিক আসে না। কি আজে বাজে কথা বলছো? আমাদের অফিসের টাকা চুরি করবে? কার সাহস আছে? কারো ক্ষমতা নাই বাইরের মানুষ টাকা সরাবে? এমন কথা মুখে আর আনবে না। ঘরটা মুহূর্তেই অস্বস্তিতে ভরে গেল। আর চুপ হয়ে গেল, কিন্তু ফিয়া লক্ষ্য করছিল বাবার চোখের ভয়, তার তড়িঘড়ি রেগে ওঠার ভঙ্গি। হঠাৎ ফিয়া শান্ত গলায় বলল, হ্যাঁ ঠিকই বলেছেন বাবা, বাইরের মানুষের তো সত্যিই ক্ষমতা নেই টাকা সরানোর। সরাচ্ছে তো ভেতরের মানুষ। মুহূর্তেই আরাফের বাবার মুখ শুকিয়ে গেল, রং উধাও হয়ে গেল মুখ থেকে। চোখে খাঁটি ভয়, যেটা সে লুকাতে চাইল, স্পষ্ট হয়ে উঠল। হাতের পানে গ্লাসটা সে শক্ত করে ধরল, যেন গ্লাসটাই তাকে বাঁচিয়ে রাখবে। আরাফ তাকিয়ে রইল। ফিয়ার কথাটা এতটা নির্ভুলভাবে আঘাত করেছে কেন? বাবা ভয় পেলেন কেন? ডাইনিং রুমে জমে ওঠা নীরবতা যেন শ্বাস আটকে দিচ্ছিল। আরফের বাবার চোখে তখনও সেই আতঙ্কের রং।
ফিয়া চুপ করেছিল, কিন্তু আজ আর সে চুপ থাকলো না। ধীরে ধীরে মুখ তুলল। চোখ দুটো তীক্ষ্ণ ঠান্ডা, এমন চোখে কেউ যেন আজ পর্যন্ত তাকে দেখেনি। এসব আপনিই করছেন বাবা। অফিসের টাকা সরাচ্ছেন, আর তার কারণ খুব সহজ। আপনি ব্যবসার আড়ালে অবৈধ কাজ করেন। কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি আমার উপর এত বড় অপবাদ দিচ্ছ? অপবাদ দিলে আপনার মুখ শুকিয়ে যেত না বাবা। আমি ঠিকই বলছি, আর আমার কাছে প্রমাণ আছে। সবাই স্তব্ধ। আরব এমন ভাবে তাকিয়ে আছে যেন তার সামনে পুরো পৃথিবী উল্টে যাচ্ছে। বাবা কাপা হাত টেবিলে রেখে বলেন, কি প্রমাণ? কি আছে তোমার কাছে, বলো দেখি। ফিয়া হালকা হাসলো। এই প্রথমবার তার হাসিতে কোমলতা নয়, একটা শীতল প্রতিশোধের ঝিলিক ছিল। সে সিঁড়ির দিকে তাকিয়ে ডাকলো, চাচ্চু প্লিজ আসুন। সেই মানুষটা ধীর পায়ে কিন্তু পুরোপুরি সচেতন চোখে ঢুকলেন। চুল গোছানো, মুখে ক্ষীণ হাসি, একদম সুস্থ স্বাভাবিক মানুষ। আরব তার মা সবাই তাকিয়ে হা হয়ে গেল, চোখ কপালে ওঠার মতো বিস্ময়। এটা কিভাবে সম্ভব? চাচ্চু তো। বাবার মুখ বিকৃত হয়ে গেল। এক মুহূর্তে রং উধাও, আরেক মুহূর্তে লাল হয়ে উঠল। না, এটা হতে পারে না। তুমি তো। চাচ্চু সব জেনে গিয়েছিলেন আপনার ব্যাপারে। আপনি কি করেন, কোথায় যান, কাদের সাথে মেলামেশা করেন, সবকিছু। তাই আপনি তার বাসার মানুষকে তার জীবন থেকে সরিয়ে দিলেন। চাচ্চুর প্রেম, তার ভালোবাসাকে আপনি নিজের হাতে সরিয়ে দিলেন। আর পরে চাচ্চুকে ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে দিলেন, যাতে কেউ আপনার সত্য জানতে না পারে। চাচ্চু মাথা নিচু করলেন, চোখে অশ্রু। এতদিনের লুকানো যন্ত্রণা ফিরে এলো। আরবের মা কাপা গলায় বলল, এগুলো কি সত্যি? বাবা কোনো উত্তর দিলেন না। শুধু তার চোখে এখন একটাই জিনিস, পুরো খেলাটা হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্ক। ঘরটা আবার জমে গেল ভারী নীরবতায়। বাবার মুখে স্পষ্ট রাগ, ভয়, অবিশ্বাস সব একসাথে মিলেমিশে এক অদ্ভুত অস্থিরতা। শুধু আজাদ সুস্থ হয়েছে মানেই এটা প্রমাণ হয় না যে আমি এসব করেছি। ও হয়তো সম্পত্তি পাওয়ার লোভে মিথ্যা বলছে। আরব মাথা তুলে তাকালো বাবার কথায়। একটা অদ্ভুত কম্পন, যেন নিজের কাঁধ হালকা করতে মরিয়া হয়ে উঠছেন। ফিয়ার চোখে তখন ভয় নেই, গভীর অটল আত্মবিশ্বাস। না বাবা, আজাদ চাচ্চু একা নন, আমার কাছে আরো প্রমাণ আছে। কি প্রমাণ? আপনি হয়তো ভাবেন সবকিছু গোপনে করেছেন, কিন্তু ভাগ্য কখনো পুরোপুরি লুকিয়ে রাখে না সত্যকে। ফুপি আসো। ঘরে ঢুকলেন এক মার্জিত, শান্ত, কিন্তু ভেতরে লুকানো ক্ষতের ভারে ক্লান্ত এক মহিলা। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে দাঁড়ালেন। তার চোখে ছিল বহু বছরের জমাট বাঁধা যন্ত্রণা। আরব হতবাক, সে কখনো সেই মুখ দেখেনি। বাবা চেয়ার ধরে দাঁড়িয়ে রইলেন, চোখ বড়, মুখে গভীর শোক। ফিয়া ধীরে বলল, আমার ফুপি চাচ্চুর ভালোবাসার মানুষ। যাকে আপনারা ভাবতেন তিনি নেই, কিন্তু তিনি সবসময় ছিলেন ছায়ায়, ভয়ে ভয়ে আপনার থেকে লুকিয়ে। তুমি মিথ্যা বলছো। অসম্ভব। মিথ্যে নয়, আমি আর আজাদ আমরা গোপনে বিয়ে করেছিলাম। বিয়ে? হ্যাঁ, কিন্তু এই লোকটা, এই মানুষটা আমাদের আলাদা করে দিল, আমাকে হুমকি দিল, আমার পরিবারকে ক্ষতি করার ভয় দেখালো, আর আজাদকে বলল আমি নাকি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছি। চাচুর চোখে জল নেমে এলো। আরপের মা কাঁদতে শুরু করলেন। ফুপির কণ্ঠ ভেঙে গেল। আজাদ জানতেই পারিনি আমি কোথায় হারিয়ে গেলাম, আর আমি তাকে রক্ষা করার জন্য নীরব থাকতাম। যে মানুষটা আমাকে ভালোবাসতো তাকে বাঁচাতে আমি নিজেই হারিয়ে গেলাম তার জীবন থেকে। এখনো বলবেন বাবা সবই মিথ্যা? বাবা আর কিছু বলতে পারল না। তার মুখে শুধু ভয় আর ধরা পড়ে যাওয়ার অসহায়তা। সত্য অবশেষে বেরিয়ে এসেছে, যা তিনি এত বছর চাপা দিয়ে রেখেছিলেন। ড্রাইনিংয়ের ভারী নীরবতা যেন আবার জমে জমে বরফ হয়ে গেল। সবাই তাকিয়ে আছে ফিয়ার দিকে। ওর চোখ দুটো অদ্ভুত শান্ত, কিন্তু ভেতরে পাহাড় সম দৃঢ়তা। ফিয়া ধীরে স্থির গলেই বলল, আমি আজ যা বলবো সব শুনে কেউ হয়তো আমাকে মেনে নেবে না, কিন্তু সত্য গোপন রাখার সময় শেষ। আমি এই বাড়িতে এসেছি শুধু একটা কারণেই, আমার ফুপির সম্মান ফিরিয়ে দিতে। আরব স্তব্ধ। তার বুক যেন ধাক্কা খেলো কোনো অদৃশ্য পাথরে। ফিয়া দেখালো তার দিকে, কিন্তু চোখে কোনো কোমলতা নেই। এমনি তো এই বাড়িতে প্রবেশের অধিকার আমার ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে একটা কঠিন পথ বেছে নিতে হয়েছে। এই বাড়িতে ঢোকার একটাই উপায় ছিল, তোমাকে বিয়ে করা। এই কথাই যেন পুরো পৃথিবী থমকে গেল। আরবের ঠোঁট শুকিয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে আসছে। মানে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি? না,
তোমাকে আমি মাধ্যম হিসেবে ব্যবহার করেছি এই বাড়িতে ঢুকতে, এই সত্যগুলো বের করতে, আজাদ চাচ্চুকে সুস্থ করতে আর আমার ফুপির অপমানের প্রতিশোধ নিতে। আরব যেন ভিতর থেকে ভেঙে পড়ল, তার চোখে কষ্ট, অবাক হওয়া, বিশ্বাস ভাঙার চরম যন্ত্রণা। এতদিন তুমি যে আদর, যত্ন, হাসি দেখিয়েছো, সবই অভিনয়। হ্যাঁ, এটা একটা মিশন ছিল। রাতের পর রাত আমি চাচ্চুকে গোপনে চিকিৎসা করেছি। যখন তুমি ঘুমিয়ে থাকতে, যখন তুমি ভাবতে আমি শুধু তোমাকে ভালোবাসি, আমি তখন সত্যকে বাঁচাতে দৌড়াচ্ছিলাম। আরবের বুকটা যেন চিড়ে গেল। সে চেয়ার ধরে দাঁড়ালো, কিছু বলতে পারছে না, চোখ লাল হয়ে উঠছে। ঠিক তখনই ফিয়া ফোনটা বের করলো। সময় হয়ে গেছে, এবার আইন তার কাজ করবে। হ্যালো, আপনি আসতে পারেন, প্রমাণ সহ সব প্রস্তুত। কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঢুকে পড়লো বাড়িতে। বাবা চমকে উঠে চেয়ারে দাঁড়ালো। এটা মিথ্যা, আমাকে ধরতে পারবে না, আমি কিছুই করিনি। আপনার বিরুদ্ধে অবৈধ ব্যবসা, হত্যার ষড়যন্ত্র এবং মাদক দিয়ে একজনকে মানসিকভাবে অক্ষম করার প্রমাণ পাওয়া গেছে। আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। বাবা পালাতে চাইলো, কিন্তু পুলিশ তাকে ধরে হাতকড়া পরিয়ে বের করে নিল। আর পাথরের মতো দাঁড়িয়ে রইল, ছবির মতো জমে গেল। ফিয়া তার দিকে তাকালো, একটু অনুতাপ নেই চোখে। তোমাকে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার ছিল না আরাফ, কিন্তু সত্যের দাম থাকে। আজ আমার ফুপি আর চাচ্চুর সম্মান ফিরে পেল, তাই আমি কোনো ভুল করিনি। আর আমি আমার যেটুকু ভালোবাসা তোমাকে দিয়েছি সেটা কি ভুল ছিল? ফিয়া কোনো জবাব দিল না, ঠান্ডা হাওয়ার মতো পাশ কাটিয়ে চলে গেল। আরবের বুক ভেঙে গেল। প্রথমবার সে বুঝলো ভালোবাসা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে। আর ফিয়ার হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে এলো। দরজাটা ঝট করে বন্ধ করে দিল। তার চোখে সেই রাগ, কষ্ট, ভয় সব মিলেমিশে এক ঝড়। তুমি কোথাও যাবে না, কোথাও না। আমি তোমাকে ভালোবাসি, বুকের ভেতরটা কাঁপে তোমাকে ছাড়া। তুমি যদি চলে যাও আমি বাঁচবো না ফিহা। কথা শেষ না হতে সে ফিয়ার দুগাল ধরে তার মুখে ঝড়ের মতো চুমু খেতে লাগলো, গালে, কপালে, ঠোঁটের কোণে। যেন এতদিনের ভয়, কষ্ট আর অভিমান সব সেই ছোঁয়ায় ঢেলে দিচ্ছে। ফিয়া এক হাত দিয়ে তাকে থামানোর চেষ্টা করলো। ছেলেটার কাপা কণ্ঠে মন নরম হয়ে গেল। এইসব কি করছো? আমি আমি কোথায় যাব বলো তো? তুমি নিজেই তো বললে মিশন শেষ, মানে তুমি চলে যাবে। আমাকে শুধু ব্যবহার করলে, তাই না? তাহলে এখন থাকার কি কারণ? ফিয়া গভীর শ্বাস নিয়ে তার হাত দুটো ধরে ফেলল, চোখে এক ধরনের নরমতা যা সে এতদিন দেখায়নি। তুমি কেন এমন ভাবছো? হ্যাঁ, আমি এই বাড়িতে ঢোকার জন্য তোমাকে মাধ্যম বানিয়েছিলাম, সেটা সত্যি, কিন্তু এখন এখন কেন চলে যাব? কারণ তুমি আমাকে ভালোবাসো না, আর প্রেম ছাড়া তো কেউ কারোর সাথে থাকে না, তাই না? আমি কোথাও যাচ্ছি না, শুনছো? মিশন ছিল সত্যি, কিন্তু তার মানে এই না আমি পালিয়ে যাব। আমাকে তোমার এভাবে ধরে রাখা লাগতো না। কিন্তু তুমি যদি কখনো চলে যাও? তাহলে তোমাকে নিজেই নিয়ে যাব সাথে। আমি থাকতে চাই, কারণ আজ আর মিশন না, তুমি আছো। আরবের চোখ ভিজে উঠল। ধীরে ধীরে ফেয়ার ঠোঁটে আবারও চুমু দিল, এবার ভয় থেকে নয়, স্বস্তি থেকে। রুমের ভেতর দুজনের নিঃশ্বাসে একটা গভীর শান্তি নামলো, যেন ঝড় শেষে পাওয়া নিরাপদ আশ্রয়। ফেয়ার ধীরে ধীরে আরবের বুক থেকে সরে এলো, কিন্তু তার দু হাতে এখনো আরবের শার্টের কলারে জড়িয়ে আছে। সে চাইলেই সে হারিয়ে যাবে। চোখ দুটো অদ্ভুত শান্ত, ভেতরে এক স্বীকারোক্তির ভার। ফিয়া নরম গলায় বলল, আরাফ, একটা কথা ভুল বুঝেছ। হ্যাঁ, আমি প্রথমে মিশনের জন্য এসেছিলাম, তোমাকে ব্যবহার করেছি, এটা সত্যি, কিন্তু কিন্তু সেই সময়টা যত গেছে ততই আমি নিজেই বদলে গেছি। বদলে গেছো মানে? মানে আমি ধীরে ধীরে তোমাকে ভালোবেসে ফেলেছি আরাফ। আমি চেয়েও তোমাকে ভুলতে পারিনি। তোমার সেই সরল সহজ চেহারা, তোমার শিশুর মতো রাগ, তোমাকে দেখে লাফিয়ে এসে জড়িয়ে ধরা, তোমার সেই আদর যত্ন, আমি কিছুই ভুলতে পারবো না, কখনোই না। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি, যতটা ভাবতে পারো তার থেকেও বেশি। প্রথমে ভেবেছিলাম মিশন শেষ হলে চলে যাব, কিন্তু এখন বুঝি তোমাকে ছাড়া আমি নিজেও বাঁচতে পারবো না। আর এগিয়ে এসে দু হাত দিয়ে ফিয়ার মুখটা তুলে ধরল। তুমি যদি একবার বলো যে তুমি থাকবে, তাহলে আমি আর কখনো ভয় পাবো না। আমি থাকবো আরাফ, তোমার পাশে, তোমার জীবনে যেখানেই থাকবে সেখানেই আমি। আর এক মুহূর্ত দেরি করলো না, ফিয়াকে বুকে জড়িয়ে ধরল শক্ত করে, যেন তাকে আর কখনো ছাড়বে না।
ফিয়াও চোখ বন্ধ করে সেই আলিঙ্গনে হারিয়ে গেল, কারণ এই আলিঙ্গন আর মিশনের নয়, এটা তার নিজের হৃদয়ের বেছে নেওয়া জায়গা। আর ফিয়ার মুখ তুলে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ফিয়াও সাড়া দিল তার সাথে, ভালোবাসে মত্ত হলো দুজনে।